সিক্রেট বিলিয়নিয়ার সিজন 2 লেখক পর্ব প্রথম থেকে শেষ অংশ। আগের পোস্ট করা পর্বটা হারিয়ে গেছে, সেজন্য নতুন করে আবার পোস্ট করেছি পর্বটা। আপনারা সিজন 1-এর মধ্যে যে কাহিনীগুলো পড়তে পারেননি তা এখন আপনারা এই সিজনে জানতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করি। এইদিকে জাফর তো মাপ চেয়ে নেয়, তখন ম্যানেজার বলে, ম্যানেজার তাহলে বুঝলেন তো এটা কার? জাফর, জি বুঝেছি। ম্যানেজার, আপনার ছেলেকে বলে দিয়েন কিভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কেননা আপনার ছেলের সেই সব বিষয়ে মনে হচ্ছে কোন কিছুই জানে না। ভাগ্য ভালো আপনার ছেলেকে আঘাত না করে যেতে দিয়েছি, দ্বিতীয়বার যেন আপনার ছেলেকে এই রেস্টুরেন্টে না দেখি। আর হ্যাঁ, আমি জানি আপনার ছেলে এইগুলো শুনলে মাথা আরো গরম করবে, হয়তো আমাকে মারতেও পারে। সেজন্য আমার বস বলে দিয়েছে, যদি আমার কোন ক্ষতি আপনারা করার চেষ্টা করেন, তাহলে উনি নিজে আপনার ছেলেকে মেরে ফেলবে। কথাটা শুনে জাফর এবার আরো বেশি ভয় পায়। জাফর, আমার এক মায়ের ছেলে। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচব কি করে? ম্যানেজার, সেজন্য তো বললাম, আপনার ছেলেকে তাহলে ঠিক করে রাখেন, যেন সামনে এরকম কোন কাজ না করে থাকে। জাফর, চিন্তা করবেন না, আমি ওকে বুঝাবো। আপনি শুধু স্যারকে বলবেন, আমার দিকে এভাবে রাগ যেন না রাখে। ম্যানেজার, ঠিক আছে বলে দিব। জাফর ওখান থেকে বের হয়ে আসে। কেননা জাফর এমন লোকের একটু আগে ক্ষতি করার চেষ্টা করছিল, যে লোক চাইলে জাফরকে নিমিষেই মেরে ফেলতে পারে। এইদিকে জাফর বাসায় এসে আবিরকে সবটা জানায়, কিন্তু তাও আবির ঠিক মতো বুঝতে চায় না। জাফর, তুই যদি এরকম করিস, তাহলে তো আমি তোকে দেখা যাবে পড়ে বাঁচাতেও পারবো না। আবির, আমি আমার মতো করে কাজ করে নিব। জাফর, পারবি না আবির, তুই ওদের সাথে পারবি না। আবির, কি বলো আব্বু, আমাদের 100 জনের বেশি সিকিউরিটি, হাজার হাজার কোটি ডলার আছে। জাফর, আমাদের যদি 100 জন সিকিউরিটি থাকে, তাহলে শুনে রাখো ওই লোকটা আন্ডারে 1000 জন সিকিউরিটি আছে। তাছাড়া উনি চাইলে আমাকে 1015 কিনতে পারবে। এবার আবির অবাক হয় ওর বাবার কথা শুনে, কেননা উনি যেভাবে বলল, সেভাবে শুনে অবাক তো হবেই। আবির, কিন্তু উনি দেখতে কেমন? আর থাকে কোথায় তা কি জানো? জাফর, উনি থাকে একটা আইল্যান্ডে, যে আইল্যান্ডে 700 জন সিকিউরিটি থাকে, আর ওখানে থেকে উনি যেখানেই যান না কেন, হেলিকপ্টারে করে যায়। এক কথায় ওই আইল্যান্ডে মিসাইল থেকে শুরু করে সব কিছু মজুদ করা আছে। কেউ যদি ওই আইল্যান্ডের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সে 1%ও পারবে না। কেননা ওখানে বেশিরভাগ লোক হাতিয়ার আর মিসাইল নিয়ে থাকে, টার্গেট করে। ওনাদের নিজস্ব রাডার আছে, কেউ যদি আক্রমণ বা ওই রাডারের ভিতরে অপরিচিত কিছু ঢুকে, ওই রাডারে ধরা পড়বে। আর ওনার সিকিউরিটি গুলো ওই জায়গায় ওই জিনিসটা ধ্বংস করে দিবে। আমার তো ভাবতেও ভয় হচ্ছে। আবির, তোমার কথা শুনে তো এখন আমারই ভয় হচ্ছে। জাফর, সেজন্য বলতেছি, তুই আমার এক মায়ের ছেলে, আমি তোকে হারাতে চাই না। আর তুই ওই রেস্টুরেন্টে কখনো যাবি না। আবির, ঠিক আছে আব্বু, তাই হবে। এইদিকে এদের কাহিনী তো গেল, এখন চলুন ওরা প্লেনে বসে কি করছে তা দেখে আসি। এইদিকে প্লেন যখন উপরে উঠার জন্য তৈরি হয়, তখন আকাশ ভয়ে ইরাকে জড়িয়ে ধরে। এতে রূপা তো অবাক হয়, সাথে ইরা নিজেও, কেননা আচমকা এভাবে জড়িয়ে ধরাতে একটু অবাক হয়। ইরা, কি হচ্ছে এইগুলো? আকাশ, আমি কখনো আগে উঠি নাই তো সেজন্য। ইরা, ছাড়ো এবার, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। এরপর ইরাকে ছেড়ে দেয়। এই দিকে কয়েক ঘন্টা পরে ওরা লন্ডনে এসে পৌঁছায়। এরপর ওরা এয়ারপোর্টে থেকে বের হয়ে রূপাদের বাড়ির দিকে যেতে থাকে। তখন ওরা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকে পড়ে, তখনই রেস্টুরেন্টে মালিক ওখানে উপস্থিত ছিল। উনি তো আকাশকে দেখে প্রথমে চিনতে পারেনি, কিন্তু ভালো করে দেখার পরে ঠিকই চিনতে পারে। চেনার পর উনি আকাশের কাছে আসে। স্যার, আপনি কি আকাশ স্যার? আকাশ, আরে হো না, আমি কোন স্যার না।
ইরা, আপনার কোথাও ভুল হচ্ছে। উনি আপনাদের স্যার হতে যাবে কেন? তাছাড়া ও তো এই দেশে এই প্রথম এসেছে। স্যার, আসলে ম্যাম, আমাদের স্যার দেখতে ওনার মতোই কিছুটা, কিন্তু আমি ওনাকে সরাসরি কখনো দেখিনি, শুধু ছবিতে দেখেছি। সরি স্যার, ম্যাম, আপনাদের ডিস্টার্ব করার জন্য। আপনারা তাহলে খাবার খেয়ে নিন। রূপা, লোকটা কি আজব। আচ্ছা দুলাভাই, উনি যখন আপনাকে স্যার ভেবে নিয়েছে, তখন বিল না হয় আপনিই দিয়েন। ইরা, রূপা, তোর কি মাথা ঠিক আছে? $1 দেওয়ার ক্ষমতা নেই, সেখানে কি না দিবে খাবারের বিল? রূপা, কি বলিস? তাহলে কি এখানে এসেও তোকে সবকিছু করতে হবে? আকাশ, কাউকে চিন্তা করতে হবে না, বিল আমিই দিব। রূপা, কি করে দিবেন শুনি? আকাশ, তা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমাদের যা ইচ্ছে হয় তা অর্ডার করে খেতে পারো। এরপর ওরা দুজনেই আকাশের কথা মতো ইচ্ছে পরিমাণে খাবার অর্ডার দিতে খেতে থাকে, এই দিকে আকাশ নিজেও খেতে থাকে। খাবার শেষ হলে আকাশ উঠে যেতে চাইবে তখনই। ইরা, কি ব্যাপার, পালিয়ে যাচ্ছ নাকি? আকাশ, পালানোর ইচ্ছে আমার নেই। অপেক্ষা করতে থাকো, একটা না একটা ব্যবস্থা হবেই। এই বলে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার ইরাদের সামনে এসে আকাশকে সামনে এগিয়ে দিচ্ছে। আকাশের যাওয়া দেখে ইরা আর রূপা দুজনে চলে আসে। এরপর ওরা চলে আসে। এই দিকে কিছুক্ষণ পর ওরা চলে আসে বাসায়। ওখানে ইরা মামা মামি দুজনেই ছিল। ইরার মামা মামি ওনারাও কিন্তু অনেক বড় একজন বিজনেসম্যান। ইরা আর আকাশ যখন বাড়ির ভিতরে আসে তখন আকাশ, বাহ, এই বাড়ি তো আমার শ্বশুর বাড়ির চেয়ে অনেক বড়। ইরা, জীবনেও কি কখনো এত বড় বাড়ি দেখিসনি? আকাশ, দেখলে তো এই কথাটা আর বলতাম না। রূপা, তোমরা ঝগড়া বন্ধ করো আর ভিতরে আসো। এরপর ওরা ভিতরে আসে। এইদিকে ইরার মামা মামি বসে আছে। ইরা আর ওর জামাইকে দেখার জন্য। একটু পরে যখন ওদের দেখে, ইরা তো দৌড়ে এসে ওর মামিকে জড়িয়ে ধরে আর ওর মামার সাথে কথা বলতে থাকে। এইদিকে মামি, কি ব্যাপার, তোরা একা এলি নাকি? রূপা, কেন মা, কি হয়েছে? মামা, তোদের সাথে তো ইরার হাজবেন্ডও আসার কথা, তা সে কোথায়? ইরা, সে তো বাহিরে আছে, বাড়িটা দেখতেছে। মামা, তা ওকে ভিতরে নিয়ে আয়। এইদিকে ইরা ওর মামা মামি কথা রাখার জন্য আকাশকে বাহিরে থেকে ভিতরে নিয়ে আসে। রূপার বাবা তো আকাশকে দেখে অবাক হয়ে যায়। মামা, স্যার, আপনি এখানে? আমি তো বিশ্বাস করতে পারছি না, আপনার মতো একজন লোক আমার বাড়িতে আসবে থাকার জন্য। এর চেয়ে বেশি সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে। খুশি হয়। এইদিকে ইরা আর রূপা সাথে রূপার মাও অবাক হয়ে তাকিয়ে আছে ওনাদের দিকে। ইরা, কিরে হো রূপা, মামা কি পাগল হয়ে গেছে নাকি কানে কানে? রূপা, তোর এমনটা কেন মনে হলো কানে কানে? ইরা, দেখছিস না মামা আকাশের সাথে কি রকম কথা বলছে তা দেখে। কানে কানে। রূপা, চুপ করে দাঁড়িয়ে থাক আর কি হচ্ছে তা দেখতে থাক। এইদিকে রূপা বাবা তো আকাশের সাথে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, মামা চলুন স্যার, আমি নিজে আপনাকে রুমটা দেখিয়ে দিচ্ছি। এইদিকে আকাশ যতই ইশারা করতে থাকে, কিন্তু ওনার তো সেদিকে মোটেও খেয়াল নেই। সেজন্য আকাশ, এভাবে বলবেন না, আপনার সাথে আমার কথা আছে, চলুন তাহলে উপরে এসে কথা বলি। মামা, জি স্যার, চলুন। রূপা, তুই ও রুমে যা। আর ওদের বল তোদের লাগেজগুলো যেন রুম নিয়ে যায়। এইদিকে রূপার বাবা আর আকাশ রুমে আসে। এইদিকে বাকি তিনজনে তো বুঝতে পারছে না কি হচ্ছে এই সব কিছু। এইদিকে আকাশ, আমার পরিচয় এখনো কেউ জানে না, সেজন্য আমি চাই আপনি আগে আমাকে এই স্যার ডাকা বন্ধ করবেন। আমার পরিচয় যেন কেউ না জানে। আপনি এখন নিচে যাবেন আর যে করে হোক এই কথাগুলো দামাচাপা দিবেন। আমি চাই না আমার পরিচয় কেউ জেনে যাক। মামা, কিন্তু কি সেই কারণ, তা তো বলবেন। আকাশ, আপনার বাড়িতে যখন এসেছি আমি তখন সবটা বুঝতে পারবেন। মামা, ঠিক আছে, তাই হবে। এইদিকে রূপার বাবা নিচে আসে। আর বাকিরা প্রশ্ন করলে উনি কিছু কথা বলে সেটা দামাচাপা দিয়ে দেয়।
মামি, আমি তো সেজন্য ভাবি, তুমি কেন ওই ছেলেকে স্যার বলবে? তা শুনো, রূপা আর ইরা বলেছে, ওই ছেলেকে এখানে যেন কোন জামাই আদর না করানো হয়। মামা, মানে কি? আমি তো বুঝতেছি না। মামি, এরপর উনি ওনার হাজবেন্ডকে সবটা বলতে থাকে। রূপার বাবা সবটা শোনার পরে, মামা, তোমার কি মাথাটা গেছে? কি পাগলের মতো বলতেছ? মামি, আমি কি করব? ওরা তো তাই বলল আমাকে। ওই ছেলেটাকে যেন এত জামাই আদর না দিয়ে রাখি। মামা, আমি তোমাকে একটা কথা বলি, ওই ছেলের এতটুকু অযত্ন যেন আমার এই বাড়িতে না হয়। মামি, কিন্তু ইরা আর রূপা যে বলল আমাকে। মামা, ওরা যাই বলুক, আমি তোমাকে যা বলেছি সেটাই করবে। এক কথায় নিজের ছেলের মতো করে ছেলেটার দেখাশোনা করবে, কথাটা যেন মনে থাকে। মামি, আচ্ছা ওই ছেলেটাকে কি তুমি চিনো? মামা, তা তোমাকে জানতে হবে না। তোমাকে যা বলেছি তাই করবে। আর আমি কাল ওকে নিয়ে একটু অফিসে যাব। মামি, অফিসে কেন যাবে ওই ছেলেকে নিয়ে? ওই ছেলে কি অফিসে আবার চাকরি দিবে নাকি? দেখো, ওই ছেলে তো মায়ে কয়েকদিন থাকবে, এর মধ্যে তোমার কি এমন দরকার ও অফিসে নিয়ে যাওয়ার? মামা, তুমি দেখি বড্ড কথা বেশি বলো। তোমাকে যা বলেছি তা করো। মামি, তোমার কি হয়েছে বলো তো? তুমি ওই ছেলেকে দেখার পর থেকে তুমি এরকম করতেছো কেন? মামা, তা অনেক কারণ আছে। যদি তুমি সত্যিটা জানতে, তুমিও তাহলে সবটা বুঝতে। মামি, আমাকে তাহলে বলো ওই ছেলেটার সম্পর্কে। এরপর রূপার বাবা ওনার স্ত্রীকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে তো অবাক হয়ে যায়। মামি, তুমি কি সত্যি বলছো ওনার মতো এত বড় একজন লোক কিনা এভাবে আমাদের বাড়িতে? মামা, ঠিক ধরেছ। ইরা সত্যি কতটা লাকি যে ওনার মতো একজন স্বামী পেয়েছে। কিন্তু বুঝতেছি না, ইরা কেন ওনাকে দেখতে পারছে না। তুমি কিন্তু এই কথাটা অন্য কাউকে বলতে যেও না। পরে কিন্তু ওনার উপরে হামলাও হতে পারে। মামি, তুমি কোন চিন্তা করো না, আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। এইদিকে পরের দিন, রূপা মা আকাশের অনেক যত্ন করতে থাকে। এক কথায় বাসায় যে রূপা আর ইরা আছে, সে কথা শুনি মনে হয় ভুলে গিয়েছে। সেজন্য রূপা, মা, মা, তুমি এইগুলো কি করতেছো? মামি, আমি কি করলাম? ইরা, আমি যে এসেছি সেটা মনে হয় তুমি ভুলে গিয়েছো। ও আসার পর থেকে তুমি যেভাবে ওর দেখাশোনা করতেছো, মনে হচ্ছে তোমার নিজের ছেলের থেকেও বেশি। মামি, তোরা তো এখন পুরনো হয়ে গেছিস। তাছাড়া ছেলেটা নতুন এসেছে, ওর তো দেখাশোনা করতেই হবে। মামা, ঠিক বলেছ। তা আপনার যদি কোন অসুবিধা হয়, আমাকে জানাবেন। আমি নিজের সবটা দিয়ে আপনার সেবা যত্ন করার চেষ্টা করব। এইদিকে রূপা আর ইরা তো কোন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। এইদিকে নাস্তা করা শেষ হলে, মামা, আমার সাথে একটু অফিসে আসতে পারবেন? আকাশ, হ্যাঁ, পারবো। তাছাড়া আমি তো ফ্রি আছি। সেজন্য যাওয়াই যায়। রূপা আর ইরা, তোমরাও যাবে নাকি? রূপা, যাওয়া যায়। তাছাড়া ওটা তো আমাদেরই অফিস, আমি তো যেতেই পারি। তা আমি যখন যাব, তখন ইরাকেও সাথে নিয়ে যাব। তাছাড়া তোমাদের সাথে আমি যাব না। এইদিকে রূপার বাবা আকাশকে নিয়ে অফিসে যায়। আজকে একটা প্রজেক্টের ব্যাপারে একটা বড় ডিল হবে, সেজন্য ওখানে আরো অনেক অনেক লোক এসেছে। কিন্তু ওখানে থাকা বড় বড় লোকদের মধ্যে যারা যারা আছে, সবাই আকাশকে চিনে। আর সবাই আকাশকে সালাম দিচ্ছে। তার সাথে আকাশের পাশে বসার সাহস ওনারা পাচ্ছে না। এই ভেবে ইরা দুজনে অবাক হয়। ইরা, কি ব্যাপার রূপা, ওনারা কারা? আর এভাবে বসে আছে কেন? রূপা, ওনারা আব্বুর সাথে বিজনেস করে আর বাকিরা তো আমাদের থেকে অনেক বড় বিজনেসম্যান। কিন্তু ওনারা যেখানে আমার বাবার মতো লোকদের গণনায় ধরে না, সেখানে ওনারা কি না তোর জামাইয়ের পাশে বসছে না? কি এমন কারণ তাই তো বুঝতেছি না। ইরা, সেটা তো আমিও বুঝতেছি না। সে যাই হোক, ওর ব্যাপারে আমি এত ভেবে কাজ নেই। এইদিকে বাকিরা বসে কথা বলতে থাকে। তখন স্টেজে কিছু লোক উঠতে থাকে। ওনারা নিজেদের চেয়ারে বসে পড়ে।
স্যার, আজকে আপনাদের সবাইকে এখানে ডাকার কারণ হচ্ছে, আমরা একটা প্রজেক্ট দেওয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। আপনারা অনেকে নিজেদের মতো করে প্রজেক্ট তৈরি করে এনেছেন। সেজন্য আজকে আপনাদের প্রজেক্ট আমরা দেখব, আর এক এক সবার থেকে প্রজেক্ট নিব। আর আজকে এই প্রজেক্ট কাকে দেওয়া হবে তা ঠিক করবে আমাদের একজন স্পেশাল গেস্ট। উনি আমাদের মাঝে উপস্থিত আছে। আজকে ওনাকে পেয়ে আমরা অনেক বেশি খুশি হয়েছি। সেজন্য আপনারা নিজেদের তৈরি করা প্রজেক্ট জমা দিন, আমাদের স্যার পড়ে জানিয়ে দিবে। এইদিকে সবাই একে একে প্রজেক্ট জমা দেওয়ার জন্য যেতে থাকে। এইদিকে রূপার বাবা যেতে চাইবে তখনই। আকাশ, এই প্রজেক্ট আপনার দরকার হবে না। মামা, কিন্তু কেন স্যার? আকাশ, কেন না, আপনার প্রজেক্ট অনেক ভুল আছে। আর এই ভুলগুলো সংশোধন করতে 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 অনেকটা সময় লেগে যাবে। আর ততক্ষণে অনেক লেট হবে না। মামা, তাহলে কি ছেড়ে দিব? আকাশ, ছেড়ে দেওয়াটা ভালো। মামা, আপনি যখন বলছেন, তখন আর আমার কিছু করার নেই। আকাশ, এই নিয়ে আফসোস করছেন না তো? মামা, না স্যার। যখন আপনি শিওর আমি এটা পাবো না, তখন শুধু শুধু জমা দিয়ে ড্রিল হাত ছাড়া হলে তখন খারাপ লাগতো। তাছাড়া এই মুহূর্তে তো ঠিক করা অসম্ভব হবে না। তাহলে আমি কি চলে যাব? আকাশ, আপনি তাহলে ওদের নিয়ে চলে যান। রূপার বাবা বাকিদের নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে 3 ঘন্টা পরে সব প্রজেক্ট দেখার পরে ঠিক করা হয় কাকে প্রজেক্ট দিবে। একটু পরে, স্যার, ভেবেছিলাম আমাদের স্যার নিজে এই প্রজেক্টের ব্যাপারে বলবে, কিন্তু ওনার কাজ থাকার কারণে উনি চলে যায়। তবে এই প্রজেক্ট কেহ পাবে তা উনি জানিয়ে গেছেন। এরপর প্রজেক্ট যাদের দেওয়া হয় তার নাম বলে, এরপর ওখানে বাকি কাজ শেষ করে নেয়। একটু পরে আমেরিকার মধ্যে। আবির, আব্বু ইরা কোথায় গিয়েছে সে ব্যাপারে কিছু কি জানো? জাফর, আমার কি এই সব দেখার সময় আছে? তুই খোঁজ নিয়ে দেখ। আবির, খোঁজ তো আমি নিতেই পারি, কিন্তু কথাটা হচ্ছে ইরাকে আমার করে পাবো আমি কি করে? জাফর, ইরা যদি আফসে না আসতে চায়, তাহলে জোর করে হলেও নিয়ে আয়। তাছাড়া বেশি ঝামেলা করলে 12 রাতের জন্য ওকে তোর কাছে রেখে দেই, তাহলে দেখবি তোকে বিয়ে করা ছাড়া আর কোন উপায় থাকবে না। আবির, কিন্তু আমি যতটুকু শুনেছি, ওর হাজবেন্ড ওকে কোনভাবে ছেড়ে দিবে না। তাহলে এখন? জাফর, তুই এত টেনশন কেন নিচ্ছিস বলতো? ওর হাজবেন্ডকে দুনিয়া থেকে সরিয়ে দিতে আমাদের 1 মিনিট লাগবে। আবির, আমি তাহলে খোঁজ নিয়ে দেখতেছি। জাফর, যেখানেই থাকে না কেন তুই ওখানেই যাবি। আর তোর সব ধরনের সিকিউরিটির ব্যবস্থা আমি নিজে করব। আবির, আমি তাহলে ব্যবস্থা করতেছি। এইদিকে আবির খোঁজ নিতে থাকে। খোঁজ নিয়ে ইরার খবর জানতে পারে রিয়া আর রিমুর সাথে কথা বলে। আবির, তোমরা শিওর তো? রিয়া, জি। ইরা যাওয়ার আগে আমাদের বলে গিয়েছে। রিমু, আমাকেও বলে গিয়েছে। তা এবার তাহলে আমাদের নিবে তো সাথে করে। আবির, তোমরা তাহলে পাসপোর্টের ফটোকপি দাও, কালকেই আমরা রওনা দিব লন্ডনে। আর তোমরা 2 জন যদি আমাকে সাহায্য করো, তাহলে তোমাদের এক একজনকে আমি একটা বাড়ি গিফট করব। রিয়া, সত্যি বলছেন? আবির, সত্যি বলছি, তাই তোমরা দুজনে নিজেদের জিনিসপয় গুছিয়ে চলে আসিও। রিয়া, কিন্তু এরা কোন জায়গায় থাকে সেটা তো আমরা জানি না। আবির, তাহলে কল দিয়ে অ্যাড্রেস জিজ্ঞেস করে নাও। রিয়া, এখন থাক, এয়ারপোর্টে থেকে নেমে জিজ্ঞেস করে নিব। আবির, আরেহ এখন জিজ্ঞেস করে নিলেই তো পারো, তাহলে আমরা যখন ওখানে যাব, তখন আর ওকে ডিস্টার্ব না করেই ওর কাছে চলে যেতে পারবো। রিয়া, ওর মামা বাড়িতে তো আমরা যাব না। আবির, আমরা তাহলে যাব কোথায়? রিয়া, আমরা প্রথমে হোটেলে উঠব তারপর। আবির, তা এখন জিজ্ঞেস করে নাও। রিয়া, হুট করে জিজ্ঞেস করাটা ঠিক হবে না। এইদিকে রিয়ার বারবার এভাবে কথা ঘুরাচ্ছে দেখে আবির ভালো করে বুঝতে পেরেছে ওরা এত সহজে রাজি হবে না। কেননা আবির চেয়েছিল কৌশলে ওদের থেকে অ্যাড্রেস জেনে নিয়ে ওদের না নিয়েই চলে যেতে।
কিন্তু ওরা যে এরকম করবে বুঝতে পারেনি। কিছুক্ষণ পরে রিয়া আবির ভেবেছিল আমাদের বোকা বানাবে। রিমু কি করে? ও তো আমাদের নিবে বলেছে। রিয়া তোর মাথা। আমরা যদি ঠিকানা ওকে বলে দেই, তাহলে দেখবি ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। রিমু কিন্তু আবির যে বলল আমাদের বাড়ি গ্রুপ করবে, তাহলে ওটাও তো মিথ্যে হতে পারে। রিয়া ওটা যে দিবে না, তা আমরা জানি। তাছাড়া আমরা আবিরের ডলারে ওই দেশে যাব, ওখানে একদিন থাকার পরে আবিরকে ঠিকানা দিব। রিমু তোর মাথায় তো দেখি অনেক বুদ্ধি। রিয়া তা তো হবেই, আমি তো আর তোর বুদ্ধি নিয়ে চলি না। রিমু এখন তাহলে কি করব? রিয়া বাসায় এসে তোর ব্যাগ গুছিয়ে রাখো। তারপর আমরা আবার 3 বান্ধবী একসাথে হব। রিমু আচ্ছা আবির ওখানে কেন যাচ্ছে? ইরার আবার ক্ষতি করতে যাচ্ছে না তো? রিয়া আরে হো ওরা তো বন্ধু। তাছাড়া আবির ইরার ক্ষতি কেন করতে যাবে? আচ্ছা তোকে এত কিছু জানতে হবে না। তোকে আমি যা যা বলেছি তুই সে অনুযায়ী কাজ করে যা, বাকিটা আমি সামলে নিব। রিমু ঠিক আছে বান্ধবী। তবে দেখিস, পরে না বিপদে আমাদের পড়তে হয়। রিয়া তুই এত ভয় কেন পাচ্ছিস? রিমু আবিরের হাবভাব আমার মোটেও সুবিধা মনে হচ্ছে না, সেজন্য তোকে বললাম। দেখবি আবির ওখানে এসে একটা ঝামেলা ঠিকই করবে। রিয়া তা তখন দেখা যাবে, এখন একটা কাজ কর। তুই ইরাকে কল দিয়ে বল আমরা কালকে আসবো লন্ডনে। রিমু ঠিক আছে, আমি এখনই ওকে কল দিয়ে বলতেছি। এইদিকে রিমু কল দিয়ে জিজ্ঞেস করতে থাকে। এইদিকে ওরা আসবে শুনে ইরা তো মহা খুশি হয়ে যায়। ইরা সত্যি তোরা আসবি? রিমু সত্যি আসবো, কিন্তু একটা সমস্যা হয়েছে। ইরা কি সমস্যা? তাছাড়া তোরা এখানে এসে আমার মামার বাসায় থাকবি। রিমু আমাদের সাথে আবিরও আসতে চাইছে। ইরা আবির কেন আসবে? এরপর রিমু সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ইরা এই আবিরের হঠাৎ কি হলো? রিমু তবে আমার মনে হচ্ছে আবির কিছু তো একটা করার জন্য এখানে আসতে চাইছে। আবির আমাদের থেকে তুই কোথায় গেলি আর কোন জায়গায় আছিস সে সব ঠিকানা জানতে চাইছে। ইরা আচ্ছা আবির কি আমার ক্ষতি করার জন্য কোন পরিকল্পনা করছে নাকি? রিমু আমার তো তাই মনে হচ্ছে, কারণ তুই ওকে ফিরিয়ে দিয়েছিস, সেজন্য হয়তো এরকম করতেছে। ইরা বুঝতে পেরেছি। তা তোরা কি তাহলে আমার মামার বাসায় উঠবি নাকি হোটেলে থাকবি? রিমু তা তো এখন আবির জানে। কিন্তু কি হয় না হয় আমি তোকে জানাবো। তুই রিয়ার সাথে এই সব ব্যাপারে কথা বলিস না। রিয়া আবার কি করলো? রিমু আবির তো রিয়াকে একটা কিনে দিবে বলেছে, যদি কোন জায়গায় আছিস তার খোঁজ যদি দিতে পারে তাহলে। আর সাথে আমাকেও দিবে বলেছে। সেজন্য আমার ভয় হচ্ছে তোকে নিয়ে। তুই কিন্তু রিয়াকে এই সব ব্যাপারে কিছু বলিস না। নয়তো জানতে পারলে আবিরকে বলে দিবে আর আবির আমাকে মেরে ফেলবে। তুই তো জানিস আবিরদের কতটা ক্ষমতা। তুই আমাকে জানিয়ে অনেক উপকার করলি। আমি সাবধানে থাকবো, তাছাড়া এখানে আমার ক্ষতি করতে চাইলে আবিরকে অনেকবার ভাবতে হবে। কেননা এটা আমার মামার এলাকা। এখানে আমার মামার পাওয়ারও কম নয়। রিমু আচ্ছা আমি তাহলে রাখি, কাল এয়ারপোর্টে এসে তোকে কল দিব। আমি কি আসবো তোদের নেওয়ার জন্য? রিমু না থাক, ওদের মনে কি চলছে তা আগে জানি, পরে আমি জানাবো। ঠিক আছে। এইদিকে কথা শেষ করে নেয়। রাতের বেলায় রূপা আর ইরা বসে আছে, তখন আকাশ ওখানে এসে। আকাশ কি ব্যাপার, তুমি কি ঘুমাবে না? আমি ঘুমাবো, আবার নাই ঘুমাই, সেটা কি তোকে বলতে হবে? আকাশ আমি রুমে গেলাম ঘুমাতে। এইদিকে আকাশ তো চলে এলো। অন্যদিকে ইরা আজকে ভাবতে থাকে রিমুর বলা কথাগুলো শুনে। আচ্ছা আবির আমার ক্ষতি না করতে পারলেও আকাশের ক্ষতি তো করতে পারবে। আর আকাশ আমার স্বামী, যদিও আমি ওকে মানি না। কিন্তু ও যদি মারা যায় তাহলে তো সমাজে আমাকে বিধবা মেয়ে হিসেবে চিনবে, আর ওর জন্য আমাকে তো সব নিয়ম মেনে চলতে হবে।
তাহলে এখন কি করি আমি? আকাশকে কি সবটা জানাবো? দূর, আবির যে ক্ষতি করার জন্য আসছে সেটাও তো আমি শিওর না। তাহলে কি ভেবে ওকে দোষ দিব? আচ্ছা, আবির আগে আসুক, তাছাড়া রিমু তো সবটা আমাকে জানাবেই। মনে মনে, রূপা, কিরে ইরা, তুই মনে মনে কি এমন ভাবছিস? ইরা, ভাবছি তো অনেক কিছু, তা তুই বুঝবি না। রূপা, তাহলে যে বুঝবে তাকে একটু বুঝিয়ে দিয়ে আয়। ইরা, মানে কি বলতে চেয়েছিস বলতো? রূপা, এই যে দুলাভাই রুমে একা একা, বেচারাকে একটু সঙ্গ তো দিতে পারিস। ইরা, তোর এত শখ হলে তুই গিয়ে দে। রূপা, তাহলে সত্যি যাই? ইরা, যা, তোকে না করছে কেহ। রূপা যেতে থাকলে ইরা কি যেন ভেবে রূপাকে আটকে দিয়ে নিজেই চলে বের হয়ে আসে। তা দেখে রূপা তো মিটমিট করে হাসতে থাকে। এইদিকে কিছুক্ষণ পরে ইরা এসে আকাশের পাশে শুয়ে পড়ে। আসলে আকাশ যে বিছানায় শুয়ে আছে তা ইরা খেয়াল করেনি। কেননা রুম অন্ধকার ছিল, তবে হালকা কিছুটা চাঁদের আলো ছিল বলে বিছানায় শুয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে ইরা দেখতে পায় আকাশ ওর উপরে শুয়ে আছে। তা দেখে ইরা চিৎকার করতে যাবে তখনই, ইরা, কি ব্যাপার, ওর সাহস তো কম না। একে তো বিছানায় ঘুমিয়েছে আমাকে না বলেই, তার উপর আমার সাইডে এসে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে। এরপর ইরা ভালো করে তাকিয়ে দেখে ইরা যে সাইডে ঘুমিয়েছে সে সাইডে নেই, উল্টো ইরা নিজে আকাশের সাইডে চলে এসেছে। ইরা, হায় আল্লাহ, আমার সর্বনাশ, আমি নিজেই ডেকে এনেছি। এখন কি হবে? না উঠলে তো আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারবো না। এভাবে ইরা না চাইতেও শুয়ে থাকে। সকাল 8টা বেজে যায়, তাও আকাশ নামছে না। এইদিকে রূপা আসে ইরাকে ডাকার জন্য। রূপা রুমে এসে এই সব দেখে তো অবাক হয়ে যায়। রূপা, সরি, আমি মনে হয় ভুল সময়ে চলে এসেছি। তোমরা তোমাদের কাজ করো, আমি চললাম। রূপা চলে যেতে চাইবে, তখন ইরা ডাক দিয়ে, কাজ হয়নি, কেননা তার আগেই রূপা চলে গেছে। একটু পরে আকাশ ছেড়ে দিলে ইরা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসে আর শরীরে কোন চিহ্ন আছে কিনা তা চেক করতে থাকে। কি চিহ্ন চেক করতে থাকে তা অনেকে বুঝতে পেরেছে, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেনি তাদের নতুন করে আর বুঝাতে চাই না। কিছুক্ষণ চেক করে ইরা কিছু চিহ্ন খুঁজে পায়। তা দেখে ইরা তো নিজের কপাল নিজেই থাপড়াতে থাকে। ইরা, উফ, কেন যে এই ভুলটা আমি করতে গেলাম। যদি এরকমটা না করতাম তাহলে তো আজকে এত বড় সর্বনাশ হতো না আমার। বজ্জাতরা এমন জায়গায় দাগ করেছে, এটা যে ডেকে রাখবো তাও তো সম্ভব হবে না। এইদিকে গোসল শেষ করে বেরিয়ে আসে। এইদিকে রাতে কি হয়েছে তা আকাশেরও মনে নেই। তাছাড়া আকাশের কাজ আছে, সেজন বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, তাই গোসল করে বেরিয়ে যেতে চাইবে। তখন ইরা বলে, ইরা, মামা, আমি কোথাও গিয়ে ঘুরে আসি। মামা, বেশ তো যা, গাড়ি তো আছেই আমাদের, ওখান থেকে নিয়ে যা, সাথে আকাশকে নিয়ে যাও। ইরা, মামা, যার নিজের $1 কামানোর ক্ষমতা নেই তার অন্যের গাড়িতে ছড়ার কোন অধিকার নেই। যদি এতই ছড়ার ইচ্ছে থাকে তাকে বলো নিজে গাড়ি কিনে সেই গাড়িতে ছড়ার জন্য। আকাশ, ঠিক আছে, 1 ঘন্টা অপেক্ষা করো, আমি গাড়ি নিয়ে আসতেছি। ইরা, কারো থেকে চুরি করে আনবে নাকি? আকাশ, এতই সন্দেহ থাকলে চলো আমার সাথে, তাহলে তো বুঝতে পারবে কোথায় থেকে আনবো গাড়ি। ইরা, ঠিক আছে চলো। আমি ও তো দেখি কোথায় থেকে আনবি তুই। আকাশ, ঠিক আছে চলো। রূপা, তা আমিও কি আসতে পারি আপনাদের সাথে? আকাশ, আসতে পারেন। এইদিকে আবির রিমু আর রিফাকে নিয়ে আসতে থাকে। তখন আবির অনেকবার জিজ্ঞেস করতে থাকে, তখন রিফা অনেক কথা বলতে থাকে, কিন্তু রিমু কোন কথাই বলছে না। এইদিকে ওরা তো এয়ারপোর্ট থেকে বের হয়ে কল দিতে থাকে, কিন্তু কল ধরছে না ইরা। আবির, ইরা তো কল ধরছে না। এখন আমরা যাব কোন দিকে? রিমু, ইরা এই জায়গায় আছে, তবে পুরো অ্যাড্রেস বলেনি। আবির, আমরা তাহলে এই জায়গার আশেপাশে যে হোটেল আছে ওখানে আপাতত উঠি, বাকিটা পরে দেখব। রিমু,
সেটাই ভালো হবে। এরপর ওরা তিনজনে একটা গাড়িতে করে আসতে থাকে হোটেলের দিকে, আর এই দিকে আকাশ, ইরা আর রূপা গাড়িতে করে আসতে থাকে। কিছুক্ষণ পর রূপা জিজ্ঞেস করতে থাকে, রূপা, আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? আকাশ, আমরা যাচ্ছি। আকাশ, আমরা যাচ্ছি আমার বন্ধুর বাসায়। ওর কাছ থেকে গাড়ি নিব। ইরা, কি, তোর বন্ধু তাও এখানে? আমাদের কি পাগল মনে হয় তোর? নিজের দেশেই যেখানে তোর বন্ধু নেই, সেখানে এখানে তোর বন্ধু আসবে কি করে? রূপা, তাছাড়া গাড়ি কিন্তু কেনার কথা ছিল, কারো থেকে ধার করার কথা কিন্তু বলা হয়নি। ইরা, রূপা, ওর মতো ছেলের কাছে যেখানে $1 খুঁজে পাওয়া যায় না, সেখানে কি করে ও কিনবে গাড়ি? সত্যি রূপা ও পারিছ ঘটে। আকাশ, চিন্তা করবেন না, আমরা ওর শোরুমে যাব। ওখান থেকেই নিব গাড়ি। কিভাবে নিব তা আপনাদের ভাবতে হবে না। তাছাড়া আমি কার্ডেই কিনব, সে নিয়ে চিন্তা করতে হবে না। এরপর ওরা বেরিয়ে আসতে থাকে, আকাশ গাড়ি চালাচ্ছে আর ওরা দুজন পিছনে বসে আছে। কিছুক্ষণ পর পর, ইরা, রাস্তা ঘাট চিনো কিভাবে? রূপা, সত্যি তো, আমি তো খেয়ালই করিনি। উনি যেভাবে চালাচ্ছে, মনে তো হচ্ছে সবই চিনে। আকাশ, আমি তো আগেই বলেছিলাম। সে যাক গিয়ে, তা শুনলাম আবির আসতেছে এখানে। ইরা, আচার্য, তুমি জানো কি করে? আকাশ, আমি সবই জানি। তাছাড়া আমার চোখ এড়িয়ে যাওয়া এত সহজ না। কিন্তু ও কি জন্য আসতেছে, তা তুমি না জানলেও আমি জানি। তবে তোমার কোন বান্ধবী আমাকে কিছুই বলেনি। সেজন্য ওদের দোষ দিও না। তাছাড়া আবির যদি সত্যি ওই কাজগুলো করার ইচ্ছেতে আসে, তাহলে ইরা তোমাকে সাবধানে থাকতে হবে। আমি আবিরকে না হয় তোমার থেকে দূরে সরাতে পারবো, কিন্তু তুমি যদি নিজে থেকে না সরে যাও, তাহলে তো আমি তা পারবো না। আচ্ছা, যা বলেলি, মনে রাখলেই হবে। আমরাও চলে এসেছি। এবার নামো তাহলে। এরপর ওরা তো নেমে যায়। রূপা তো জায়গাটা দেখে অবাক হয়, সাথে সামনে তাকিয়ে আরো বেশি অবাক হয়। রূপা, এটা কি করে সম্ভব? ইরা, কি হয়েছে রূপা, এভাবে অবাক হলি কেন? রূপা, সামনে তাকিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি আমি কেন অবাক হচ্ছি। ইরা সামনে তাকিয়ে দেখে একটা ছেলের সাথে আকাশের ছবি। এটা দেখে ইরা যতটা না অবাক হয়, তার চেয়ে অবাক হয় বেশি রূপা। ইরা, রূপা, কি হয়েছে বলবি তো? ওই ছেলেটা কেহ? রূপা, এই ছেলেটা অনেক ধনী, আর ধনীর তালিকায় আছে 3 নাম্বারে। এনার 45টা শোরুম আছে। আর এর বাহিরে আরো কয়েকটা বিজনেস। আর সবচেয়ে বড় কথা, এনার সাথে তোর জামাইয়ের ছবি কেন? ইরা, তা আমি কি জানি। আকাশ, এবার বিশ্বাস হলো তো, যে আমার বন্ধু হয়। এরপর ওরা ভিতরে যায়। ওখানে সরাসরি রাশেদের রুমের সামনে এসে আকাশ ওর ফিঙ্গার দিলেই দরজা খুলে যায়। তারপর ওদের নিয়ে ভিতরে আসে। এই দিকে রাশেদ আকাশকে দেখেই জড়িয়ে ধরে। কেননা 45 মাস পর ওদের দেখা হয়েছে সেজন্য। রাশেদ, কেমন আছিস তুই? এত মাস পর আমার কথা মনে পড়ল তোর। আকাশ, আমি এই তো আছি ভালো, তুই কেমন আছিস? তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি। ইরা, কতটা যে ব্যস্ত থাকে, তা তো জানি আমরা। রাশেদ, তা এনাদের তো চিনলাম না। এরা কি তোর সাথে এসেছে? আকাশ, পরিচয় করিয়ে দেই, এটা হচ্ছে তোর একমাই ভাবি, মানে আমার বউ হয়। আর এটা হচ্ছে ওর মামাতো বোন রূপা। রূপা, কেমন আছেন? ভাবতেও পারিনি আমি কখনো আপনার সাথে আমার দেখা হবে। রাশেদ, তা আপনাকে তো চিনলাম না আমি। রূপা, আমি রফিক চৌধুরী মেয়ে। রাশেদ, তুমি রফিক আঙ্কেলের মেয়ে। আসলে চিনতে পারিনি তোমাকে। রূপা, কোন ব্যাপার না। আপনার মতো একজন মানুষ আমাকে না চেনাই স্বাভাবিক। আকাশ, তোদের আলাপ শেষ হলে এবার আমি কিছু কথা বলি। রাশেদ, কিছু কথা কি? তুই আমার বাসায় থাকবি আজ থেকে। আকাশ, না বন্ধু, ওদের বাসায় উঠেছি। তাছাড়া তোর বাসায় অবশ্যই বেড়াতে আসবো আমি। রাশেদ, যেদিন আসবি আমাকে বলে আসবি। তাহলে আমি পুরোদিন বাসায় থাকবো। কারণ আর তো কেউ নেই, সবই তো জানিস।
আচ্ছা এখন বল কি দরকারে এসেছিস। আকাশ, আমার একটা গাড়ি লাগবে। রাশেদ, আমি তো আছি, তোর জন্য সবচেয়ে বেস্ট গাড়িটা আমি দিচ্ছি। ইরা, তা কত ডলার খরচ পড়বে? রাশেদ, আরে হো ভাবি, গাড়ি নিবে, সেই গাড়ির ডলার আমি রাখবো, তা কি করে হয়? ইরা, দেখুন বন্ধু বন্ধুত্ব পর্যন্ত থাক, আর ব্যবসায় সেটা এনে কাজ নেই। রাশেদ, আমার যা কিছু আছে সবই তো ওর। ওর থেকে ডলার চাওয়া মানে নিজের কপালে নিজে কুড়াল মারা। ইরা, তাহলে আপনি ডলার নিবেন না তাই তো? রাশেদ, জি না ভাবি। ইরা, তাও এখন একটা গাড়ি চাইলো, এরপর আরো কয়েকটা চাইবে, তখন কি করবেন? রাশেদ, ওহ যদি বলে আমার যা কিছু আছে সব কিছু ওকে লিখে দেওয়ার জন্য, আমি 1 মিনিটও লেট করব না ওকে সব লিখে দিতে। কারণ আজকে আমার যা কিছু আছে সব কিছুই। আকাশ, রাশেদ থাক না সে সব কথা। রূপা, তাহলে দুলাভাই ওনাকে বলুন আমাকেও একটা গাড়ি দেওয়ার জন্য। রাশেদ, ঠিক আছে, নিয়ে যান আপনি একটা গাড়ি। এরপর ওরা আড্ডা দিতে থাকে, ততক্ষণে ওদের জন্য গাড়ি রেডি করে ফেলে। এরপর রাশেদের থেকে বিদায় নিয়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। ইরে, বাহ বাহ, তোমার সব বন্ধু দেখি প্রতিষ্ঠিত, কিন্তু এনি একজন যার $1 খরচ করার মতো কোন মুরুদ নেই। আকাশ, একটা সময়ে দেখবে তোমাকে এই কথাগুলো বলা নিয়ে আফসোস করতে হবে। তা আবির কিন্তু হোটেলে উঠেছে। তবে একটা কথা, আবিরের সাথে কিন্তু বেশি মিশতে যেও না। আর নাই ওর সাথে একা কোথাও যাওয়ার চিন্তা করবে। এইদিকে আকাশের কথাগুলো আর রিমুর কথাগুলো ইরাকে ভাবাতে থাকে, কেননা রিমু যে কথাগুলো বলেছে তা আকাশের বলা কথাগুলোর সাথে কিছুটা মিলে যাচ্ছে। এইদিকে ওরা দিনটায় গাড়ি নিয়ে ঘুরতে থাকে। অন্যদিকে আবির, রিয়া আর রিমু, তোমরা দুজনে একটা রুমে থাকো আর আমি একটা রুমে। তোমরা দুজন তাহলে ইরার কোন জায়গায় থাকে সবটা জেনে আমাকে জানাও। আর তোমরা ওর সাথে দেখা করার জন্য একটা পার্কে আসো বা কোন রেস্টুরেন্টে, যেখানে আমি ইরার সাথে কিছুক্ষণ নিরিবিলি বসে গল্প করতে পারি। রিয়া, কিন্তু ইরা স্বামী যদি ঝামেলা করে? আবির, আরে হো তোমরা শুধু ইরাকে আসতে বলবে, তাহলেই তো হয়। রিমু, কিন্তু ইরা তো একা আসবে না, কেননা ও তো কিছুই চিনে না, সেজন্য ওর মামাতো বোনকে সাথে করে আসবে। আবির, তাতে কি, তোমরা দুজন ওই মেয়েকে সময় দিবে আর আমি ততক্ষণ ইরার সাথে গল্প করব। রিয়া, ঠিক আছে তাই হবে। এই রিয়া কল দিয়ে ইরার সাথে কথা বলে, আর কিভাবে কি করবে তা বলে দেয় ইরাকে। এইদিকে সুযোগ করে রিমু আবার কল দিয়ে ইরাকে কিছু কথা জানায়, যা শুনে ইরার মনে প্রশ্ন জাগে কিছুটা, সেজন্য আকাশকে বলে, আকাশ, তাহলে চিন্তা করো না, তুমি আর রূপা না হয় যাও ওখানে। ইরা, কিন্তু আমার তো ভয় করছে, যদি সত্যি সত্যি আবির আমার সাথে। আকাশ, আরে হো তোমরা দুজন তো যাবেই, পিছনে আমি থাকবো আর তোমাদের উপরে নজর রাখবো। ইরা, সত্যি বলছো? আকাশ, তা হয় তো কি, তুমি আমাকে স্বামী হিসেবে না মানতে পারো, কিন্তু স্বামী হিসেবে বউয়ের প্রতি কর্তব্য আমি ভুলে তো যেতে পারি না। ইরা, ঠিক আছে, কাল ওরা জানাবে কোন রেস্টুরেন্টে যেতে হবে। আকাশ, তবে ওখানে যাই করো না কেন, আমার অনুমতি ছাড়া কোন কিছুই মুখে দিও না। ইরা, কেন কেন? আকাশ, তার কারণ তোমাকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়ে দিতে পারে। ইরা, সবই বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। কিন্তু যখন আগে থেকে সবই জানি কি কি হবে ওখানে, তাহলে শুধু শুধু যাব কেন? আকাশ, এই জন্য যাবে, তাহলে তুমি বুঝতে পারবে আবির ঠিক কেমন ছেলে। ইরা, বুঝলাম সবই, দেখি কি হয় কালকে। এরপর ওরা নিজেদের মতো করে বাসায় চলে আসে। এসে শুয়ে পড়ে, তবে আজকে ইরা ইচ্ছে করে আকাশকে খাটে ঘুমাতে বলে। আকাশ, দেখো পরে যদি কিছু একটা হয়ে যায়, আমার দোষ দিতে পারবে না। ইরা, শব্দ করেই ফেলেছ, বাকি তো কোন কিছুই রাখোনি, সেজন্য আর দূরে রেখে লাভ কি, মনে মনে। আকাশ, চুপ কেন, কি ভাবছো এত?
ইরা, ভাবছি যখন হবে তখন দেখা যাবে। এখন ঘুমাও। এরপর ওরা ঘুমিয়ে পড়ে। এইদিকে রাতে কি হয়েছে তা আপনারা জানতে চাইেন না। এইদিকে সকালে ইরা মিষ্টি একটা হাসি দিয়ে আকাশের কপালে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে গোসলে চলে যায়। এইদিকে আকাশ পড়ে উঠে গোসল করে, নাস্তা করার জন্য নিচে নামে তখন। মামা, আজকে তো তুমি ফ্রি আছো? আকাশ, আজকে আমি ইরা আর রূপাকে নিয়ে যাব একটা রেস্টুরেন্টে। সেজন্য আজকে পারবো না। মামা, তাহলে একটা কাজ করে দিতে পারবে? আকাশ, কি কাজ বলুন? মামা, তুমি এখানে একটা সাইন করে দিতে পারবে কি? আকাশ, কিসের কাগজ এটা? মামা, তুমি নিজেই পড়ে নাও। এরপর পড়তে থাকে, পড়া শেষ করে সাইন করে দেয়। আকাশ, তা কবে থেকে শুরু করবেন কাজ? মামা, এই মাস শেষ হলেই, এখন সব কিছু আস্তে আস্তে এনে রেখে দিব। আকাশ, তাহলে তো ভালোই হয়। মামা, সবই হচ্ছে তোমার অনুদানে। আকাশ, এভাবে বলে লজ্জা দিবেন না। মামা, আচ্ছা, এখন খেয়ে নাও। এরপর খেয়ে ওরা বেরিয়ে পড়ে। এইদিকে আবির কি কি প্ল্যান করেছে তা আকাশ এখন ও জানে না। কেননা আবির যে রেস্টুরেন্টে কথা বলেছে, সে রেস্টুরেন্টে ম্যানেজারের সাথে আকাশের কথা হয়েছে, উনি সবটা দেখে নিবে। এইদিকে ওরা তিনজন আর এরা তিনজন চলে আসে রেস্টুরেন্টে। এইদিকে এরপর ইরা ওর বান্ধবীদের জড়িয়ে ধরে কথা বলতে থাকে। তখন আবির বলে, আবির, আমি যে এসেছি, আমাকেও জড়িয়ে ধরতে পারিস। ইরা, ওই আমি কখনো কোন ছেলেকে জড়িয়ে ধরা তো দূরের কথা, ছেলে বন্ধুদেরকে ও জড়িয়ে ধরিনি। আবির, এখন তো পারিস। ইরা, তোর কি মাথায় সমস্যা আছে? আবির, আমার মাথায় কেন সমস্যা থাকবে? ইরা, আমার হাজবেন্ড পাশে আর তুই বলতেছিস আমি তোকে জড়িয়ে ধরতাম। আবির, তুই তো ওকে হাজবেন্ড হিসেবে মানিস না। তাহলে? ইরা, তুই চুপ করবি। আর রিমু আর রিয়ার সাথে তোর আসার কারণ কি, সেটা তো আমি বুঝলাম না। আবির, তুই কেন তোর হাজবেন্ডকে নিয়ে এলি, সাথে তোর মামাতো বোনকেও? ইরা, আচার্য, আমার হাজবেন্ড। আমি যেখানে যাব, সেখানে ওর থাকাটা স্বাভাবিক। তাছাড়া আমি তো এখানে কিছুই চিনি না, সেজন্য রূপার সাথেই যেতে হয় কোথাও গেলে। কিন্তু আমার সাথে রিয়া আর রিমুর ভালো সম্পর্ক। সেই হিসেবে ওরা আমার সাথে দেখা করার জন্য আসতেই পারে। কিন্তু তোর তো আসার কোন কারণই দেখছি না। এই দিকে একে একে ওদের কথার আগে পরিণত হতে থাকে। কিন্তু আকাশের এই শুনে ভালো লাগলো যে এরা ওকে স্বামী হিসেবে মানে। একটু পরে, রিয়া, ওই তোরা কি চুপ করবি? রাগারাগি বন্ধ করে এবার কিছু অর্ডার দি, খেতে হবে। আবির, সেটাই ভালো হবে। তোমরা চারজন এখানে খাও। আমি আর ইরা আলাদা কেবিনে খাবো। ওর সাথে আমার কিছু কথা আছে। সেই কথাগুলোও সেরে নিবও। ইরা, আমি কেন তোর সাথে আলাদা কেবিনে খেতে যাব? তাছাড়া যত কথা আছে এখানেই বল। আবির, আরেহো পার্সোনাল কথা আছে। সেটা কি সবার সামনে বলবো নাকি? ইরা, আমার হাজবেন্ড সামনে আর সেখানে তোর সাথে আমার আলাদা কোন কথা থাকতে পারে না। চেঁচিয়ে। আবির, ইরা, তুমি কিন্তু জানো না আমি কি কি করতে পারি রেগে। ইরা, কি করবি তুই শুনি? বড়জোর বিজনেস এর দিকে দিয়ে ক্ষতি করবি। এর বাহিরে তো কিছু করতে পারবি না। আবির, বিজনেস তো আমার বাম হাতের খেল আর তোর ক্ষতি তো আমি এমনিতেও করতে পারবো। তাছাড়া আকাশকে তো আমি দেখে নিব। ইরা, তুই আকাশের কিছুই করতে পারবি না। কারণ ওকে আমি বাঁচাবো। এই কথাটা শুনে বাকিরা যতটা অবাক হয়, তার চেয়ে বেশি অবাক আকাশ নিজেই হয়। কিন্তু তাও চুপ করে আছে, কেননা আবির যদি বেশি কিছু করে তাহলে আকাশও চুপ করে থাকবে না। কেননা আকাশ তেমন ব্যবস্থা করে রেখেছে। একটু পরে আবির আর ইরার মধ্যে ঝগড়া হতে থাকে। ভাগ্য ভালো ওরা সবাই একটা রুমে ছিল, যে রুম সাউন্ড প্রুফ ছিল। সেজন্য ওদের এত কথা বাহিরে যাচ্ছে না। এক পর্যায়ে আবির ইরাকে থাপ্পড় মারলে এলে আকাশ সে হাত ধরে ফেলে। আবির, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? রেগে। আকাশ, আমার সামনে কেউ আমার স্ত্রীকে আঘাত করবে,
তা আমি মেনে নিব। ভাবলি কি করে তুই? রেগে আবির, তোদের দুজনকে আমি দেখেই নিব, কথাটা মনে রাখিস। আকাশ, দেখি কত বড় ক্ষমতা তোর। আবির, আমি এক্ষুনি আমার বাবাকে সবটা জানাবো। এরপর উনি ঠিক করবে কি করা যায়। আকাশ, ঠিক আছে, চেষ্টা করে দেখ তাহলে। এরপর আকাশ ইশারা করলে ইরা আবিরকে কয়েকটা থাপ্পড় মারে, এতে রিয়া অবাক হয়। এইদিকে আবির তো রেগে একাকার। কেন না, একাও পেরে উঠবে না বলে চুপ করে আছে। অনেক অপমানিত হয়ে আবির ওখান থেকে বেরিয়ে আসে। ওর সাথে সাথে রিয়াও বেরিয়ে যায়। এই দিকে রিমু, সত্যি আমি বুঝতে পারিনি এরকম কিছু হবে। তাছাড়া ইরা, আবির কিন্তু বসে থাকবে না এখানে, হয়তো তোর ক্ষতি করতে পারবে না, কিন্তু তুই যখন আমেরিকার যাবি, তখন তো ক্ষতি করে দিবে তোর। ইরা, পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া আমার হাজবেন্ড আছে আমার সাথে। ক্ষমতার দিকে দিয়ে নাই লড়াই করতে পারি, কিন্তু শক্তির দিক দিয়ে তো ঠিকই পারবো। কথাটা বলে ইরা আকাশকে জড়িয়ে ধরে সাথে কান্না করতে থাকে। ইরাকে এভাবে কান্না করতে দেখে আকাশ নিজেও না চাইতে চোখের পানি বের হয়ে এলো। ইরা, তুমি কি পারবে না ওর কাছ থেকে আমাকে রক্ষা করতে? কেঁদে আকাশ, তুমি শুধু আমার হয়ে থাকলে, কথা দিলাম তোমার শরীরে একটা আঁচড়ও আমি আসতে দিব না। এরকম 10টা আবির আসলেও আমি তোমাকে রক্ষা করে যাব। ইরা, আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি আকাশ। আই লাভ ইউ আকাশ। আই অলসো লাভ ইউ। আকাশ, আই লাভ ইউ টু আরা। আমিও যে তোমাকে অনেক অনেক ভালোবাসি। কথাটা বলে ওরা দুজনে দুজনকে আবারও জড়িয়ে ধরে। এইদিকে রূপা তো বুঝতেই পারল না কি থেকে কি হয়ে গেল। তবে যাই হোক, ইরা যখন আকাশকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, তখন রূপারও কিছু করার নেই। এই দিকে রিমু, আমি তাহলে চলি এখন, তোরা সাবধানে থাকিস। তাছাড়া বুঝতেই তো পারছিস, আমি যদি আবিরের বিরুদ্ধে যাই, আমাকে মেরে ফেলতে 1 মিনিটও ভাববে না। তার উপর রিয়া তো ওর দলেই আছে, আমি না গেলে ওরা অনেক কিছু ভাববে। তাছাড়া কি হয় না হয়, সবটা আমি তোকে জানাবো। ইরা, ঠিক আছে, সাবধানে থাকিস। এরপর রিমু বেরিয়ে পড়ে। এইদিকে ওরা 3জন আজকে আনন্দের সাথে খেতে থাকে। ইরা নিজে হাতে আকাশকে খাইয়ে দিচ্ছে আর আকাশও ইরাকে খাইয়ে দিচ্ছে, তা দেখার পরে রূপা, উফ, কবে যে আমিও আমার মনের মানুষটাকে এভাবে খাইয়ে দিব। ইরা, আগে বিয়ে কর, তাহলে পারবি। রূপা, কাউকে তো খুঁজেই পাচ্ছি না। ইরা, চেষ্টা কর, ঠিকই খুঁজে পাবি। এরপর ওরা ওখান থেকে বের হয়ে বাসায় চলে যায়। এইদিকে আবির হোটেলে এসে আগে দেয়ালের মধ্যে ঘুষি মারতে থাকে, হাত থেকে রক্ত পড়তে থাকে। তা দেখে রিয়া কিছু মেডিসিন এগিয়ে দেয়। আবির, ইরার এত বড় সাহস, সামান্য একটা ছেলের জন্য ও আমার সাথে এরকম ব্যবহার করলো। রেগে রিয়া, আমি তো বুঝতেই পারিনি ইরা আকাশকে এরকম গুরুত্ব দিবে। রিমু, যদি জানতাম এরকম গুরুত্ব দিবে, তাহলে তো এরকম কিছুই হতো না। রিয়া, এখন কি করা যায় আবির? আবির, আমরা সন্ধ্যের ফ্লাইটে আমেরিকা ফিরে যাব, তারপর আমি ইরাকে বুঝাবো এই আবির চৌধুরী কি জিনিস। সেজন্য তোমরা নিজেরাও তৈরি হয়ে নাও। এই বলে আবির রুম থেকে বেরিয়ে পড়ে। এই দিকে রিমু আর রিয়া নিজেদের মধ্যে কথা বলতে থাকে। সন্ধে হলে ওরা এয়ারপোর্টে এসে আবার দেশের দিকে রওনা দিকে থাকে। এই দিকে রাতের বেলায় আকাশ আর ইরা শুয়ে আছে, রাতের খাবার খেয়ে। তখন আকাশ বলে, আকাশ, তুমি আমাকে ভালোবাসো, তা আগে কেন বলনি? ইরা, আমি নিজেও বুঝতে পারিনি তোমাকে কখন যে আমি ভালোবেসে ফেলেছি। তবে ভয় হচ্ছে আমার। আকাশ, কি নিয়ে এত ভয়? ইরা, আবিরের বাবার যে অনেক ক্ষমতা। উনি চাইলে আমাদের অনেক ক্ষতি করে দিতে পারবে। যদি যদি বাকিদের মানা করে দেয় আমাদের সাথে বিজনেস না করার জন্য, তাহলে 60% লোকই বন্ধ করে দিবে বিজনেস করা আমাদের সাথে। আকাশ, তা তুমি কি শুধু বিজনেস এর ব্যাপারে নিয়ে ভয় পাচ্ছ? ইরা, ওদের আরো ক্ষমতা, আমাদের ক্ষতি করতে ওদের 1 মিনিটও লাগবে না। দেশে ফেরার পর না জানি কি কি হয় আমাদের সাথে,
সেটাই ভাবছি আমি। আকাশ, তুমি এতটুকু ভরসা রাখো, আমি যতদিন বেঁচে তোমার এতটুকু ক্ষতি আমি হতে দিব না। তুমি আঙ্কেলকে সবটা আগেই বলে দাও। ইরা, সেটাই ভালো হবে। এরপর ইরা ওর বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে কিছুই বলেনি। কেননা, যেখানে ওনার মেয়ের সম্মানের প্রশ্ন, সেখানে এইগুলো মেনে নেওয়ার তো প্রশ্নই উঠে না। বাবা, যা করেছিস ঠিক করেছিস। তুই নিজের খেয়াল রাখিস, আমি এই ব্যাপারে পরে তোর ভাইয়ের সাথে আলাপ করে নিব। ইরা, ঠিক আছে আব্বু। তোমরা সাবধানে থেকো তাহলে। বাবা, তুই চিন্তা করিস না। তুই যে কাজে এসেছিস, সে কাজটা ঠিকভাবে করতে পারলেই হবে। রাখি তাহলে। এইদিকে ওরা ঘুমাতে যাবে তখন আকাশ ইরাকে বলে, আকাশ, আচ্ছা, আমাদের মধ্যে সবই যখন ঠিক হয়ে গেছে, তখন বাসর করবে। ইরা, কিসের বাসর শুনি? আকাশ, বিয়ের পর তো বাসর করতে হয়, তা কি জানো না? ইরা, বাসর তো অলরেডি 2 বার শেষ। আকাশ, কি 2 বার? কার সাথে? ইরা, আরেহ বলো, তোমার সাথে। আকাশ, সেটা কিভাবে? এরপর ইরা লজ্জা মাখা মুখ নিয়ে বলতে থাকে, এক এক করে। সবটা শুনে তো আকাশ নিজেও অবাক। আকাশ, ওইগুলোর কথা আমার মনে নেই। সেজন্য আমার আজকে চাই। ইরা, ঠিক আছে। এত করে যখন বলছো তখন আমাকে 30 মিনিট সময় দাও, আমি একটু সেজে নেই। আকাশ, আচ্ছা তাই হবে। 30 মিনিট পর ইরা সেজে বসে আছে। আকাশ রুমে এসে ইরাকে এভাবে দেখবে, তা ভাবতেও পারেনি, কেননা ইরাকে এতটা সুন্দর লাগছে, যা বলার বাহিরে। এরপর বাকিরা যা যা করে, তা হতে থাকে। এবার কি হয়েছে তা আপনাদের না জানলেও চলবে। সকাল বেলায় ইরা আকাশের বুকে শুয়ে আছে, তখন দুজনেই ঘুম ভেঙে। ইরা, তা আজকের সব মনে আছে তো? পরে কিন্তু বলতে পারবে না, কোন কিছুই তোমার মনে নেই। এরপর কিন্তু কোন বাহানা চলবে না। তাছাড়া এত দিনের ব্যবহারের জন্য সরিয়ে। আকাশ, এতে তোমার কোন দোষ নেই। কোন মেয়ে এরকম কাউকে মেনে নিবে না? তাছাড়া তোমার জায়গা থেকে তুমি ঠিকই আছো। ইরা, সত্যি বলছো তো? আমার উপরে আর রেগে নেই তো? আকাশ, একদমই না। তুমি আমাকে কাছে টেনে নিয়েছো, এতেই আমি খুশি। এবার চলো আমরা ফ্রেশ হয়ে আসি, এরপর আমাদের যেতে হবে বাহিরে। ইরা, বাহিরে কেন? আকাশ, রাশেদ আমাদের যেতে বলেছে, সেজন্য ওর বাসায় যাব। ইরা, তা রূপাকে কি সাথে নিব? আকাশ, ফোন নিয়ে নাও, তোমাকে একটা কথা বলার ছিল রূপার ব্যাপারে। ইরা, কেন, রূপা আবার কি করেছে? আকাশ, আচ্ছা, রাশেদের সাথে যদি রূপার বিয়ের ব্যবস্থা করি তাহলে কেমন হয়? ইরা, রাশেদ ছেলেটার ব্যবহার তো ভালো। তাছাড়া এত বড় একজন মানুষ উনি, রূপাকে কি বিয়ে করতে রাজি হবে? আকাশ, যদি রাশেদের অন্য কোন মেয়েকে আগে পছন্দ করে থাকে, তাহলে ওকে রূপার কথা বলা ঠিক হবে না। সেজন্য আমি ওকে কল দিয়ে জেনে নেই, ততক্ষণে তুমি গোসল শেষ করে নাও। ইরা, ঠিক আছে, যাচ্ছি আমি। এইদিকে আকাশ রাশেদের সাথে কথা বলে নেয়। কথা শেষ করে গোসল শেষ করে ওরা দুজনেই নিচে নামে। সাথে রূপাকেও তৈরি হতে বলে ওর রুমে এসে। এর ভিতরে আকাশ রূপার বাবা মার সাথে এই ব্যাপারে কথা বলে। ওনারা সবটা শোনার পরে, মামা, আকাশ তুমি যখন বলছো, তখন আমাদের কোন আপত্তি নেই এখানে। কিন্তু রাশেদ কি রাজি হবে? আকাশ, রাশেদকে রাজি করানোর দায়িত্ব আমার। মামি, কিন্তু রূপা যদি রাজি না হয়? আকাশ, চিন্তা করবেন না, রূপাকে তো সাথে নিয়ে যাব। বাকিটা ওখানেই দেখব, ওরা একজন আরেকজনকে মেনে নিবে কিনা। মামা, ঠিক আছে, যা ভালো মনে করো। তুমি যখন বলতেছ, তখন রাশেদের ব্যাপারে আমি আর খোঁজ নিব না। আকাশ, তার প্রয়োজনও পড়বে না। ছেলেটার কোন নেশা করে না। ক্লাবে পর্যন্ত যায় না। এক কথায় সেই আমার মতোই। মামা, ঠিক আছে, নিয়ে যাও তাহলে। এরপর রূপা আসলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে রূপার ব্যাপারে ওরা তেমন একটা কথা বলেনি, শুধু নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর যেতে থাকে। অন্যদিকে আবির, রিমু আর রিয়াকে নিয়ে চলে আসে আমেরিকার।
রিমু আর রিয়া তো চলে যায় ওদের বাসায়, কিন্তু আবির সরাসরি চলে আসে ওর বাবার অফিসে, এসে ওর বাবাকে সবটা বলতে থাকে। উনি সবটা শোনার পরে, জাফর, কি ওই রফিকের মেয়ের এত বড় সাহস হয় কি করে তোর সাথে এইগুলো করার? রেগে আবির, তা তো আমি নিজেও বুঝতে পারছি না। জাফর, আমি এখনই সবাইকে বলে দিব, রফিকের সাথে সবাই যেন পার্টনারশিপ ক্যান্সেল করে দেয়, ওই রফিককে আমি পথে বসিয়ে দিব। আবির, তুমি তাহলে তাই করো, আজকে থেকে রফিকে পথে বসানোর ব্যবস্থা করো। ওর ক্ষতি কিভাবে করা যায় সেটাই ভাবো। জাফর, তোকে এই নিয়ে ভাবতে হবে না। এখনই ওর ক্ষতি করা যাবে না। আগে ওকে কিছুটা পথে বসাতে হবে, তাহলে ওর জন্য লোক পাঠিয়ে ওকে তুলে আনতে পারবো। এখন ওদেরও কিছুটা ক্ষমতা আছে, সে ক্ষমতা শেষ হতে হতে ৪৫ মাস তো সময় লাগবেই। তখন দেখে নিব বাকিটা। আবির, ঠিক আছে আব্বু, তাই করো তাহলে। এইদিকে রফিক চৌধুরী কাছে কল আসে তার বিজনেস পার্টনারদের, যারা ওনার সাথে এতগুলো বছর ধরে কাজ করে আসছে। আজকে ওরা সবাই কল দিয়ে ওনার সাথে সবটা চুক্তি ভেঙে নিচ্ছে। এতেও উনি কোন বিচলিত হয়নি, কেননা উনি আগে থেকেই জানতো এরকম কিছুই হবে। কেননা ইরা তো সব কিছু আগেই বলে দিয়েছে। এইদিকে সবটা শুনে ইরার মা আর ভাই ভাবি তো রেগে যায়। মা, আজকে ইরার জন্য আমাদের পথে বসতে হবে। ভাই, মা তুমি ঠিক বলেছ। কেন ইরা এরকম কাজ করতে গেল? ভাবি, ইরাকে এত দিন সাপোর্ট করে এসেছি, কিন্তু আজকে তো মনে হচ্ছে সবই করা ভুল ছিল। ও এরকম ব্যবহারের জন্য আমাদের আজকে এরকম অবস্থা হলো। কয়েক মাস পর তো আমাদের পথে বসতে হবে। বাবা, আমি এখনো বেঁচে আছি। তাছাড়া আমাদের সম্পদ এত কম না যে বললেই শেষ হয়ে যাবে। ভাই, তা জানি আমরা বাবা, কিন্তু তুমি এই দিকটাও তো ভাবতে হবে। কতদিন এভাবে একা একা ব্যবসায় করব? কয়েকদিন পর তো লোকজন কাজ বন্ধ করে দিবে। বাবা, নতুন ব্যবসায় শুরু করব, সেজন্য নতুন জায়গায় দেখ। ভাই, ঠিক আছে, তাই করতেছি। এইদিকে এদের কাহিনী তো শেষ হলো। অন্যদিকে রূপাকে নিয়ে যখন রাশেদের বাসায় আসে, রূপা তো বাড়ি দেখে অনেক বেশি অবাক হয়। কেননা রূপাদের থেকে অনেক বড় বাড়ি রাশেদের। এইদিকে ওরা গল্প করতে থাকে। তার সাথে রাশেদ আর রূপা ভালোই গল্প করতে থাকে। এইদিকে খাবারের সময় হয়ে যায়, তখন রাশেদ, আকাশ, চল এভাব খেতে হবে। আকাশ, কতকাল আর ওদের হাতের খাবার খাবি? একটা বিয়ে কর, বউয়ের হাতে রান্না খাওয়া কর। রাশেদ, বিয়ে যে করব তা মেয়ে পাবো কোথায়? আকাশ, সে চিন্তা তোকে করতে হবে না। আমি এখানে 10 দিন আছি, 5 দিনের ভিতরে তোর বিয়ে করিয়ে দিব। তারপর তুই শুধু তোর বউয়ের হাতে রান্না খাবি। রাশেদ, কিন্তু এত তাড়াতাড়ি মেয়ে পাবো কোথায়? মেয়ের সম্পর্কে তো খোঁজ খবর নিতেই 7 দিন লেগে যাবে। আকাশ, মেয়ে আমার দেখাই আছে। তুই শুধু বিয়েতে হ্যাঁ বললেই হয়ে যাবে। রাশেদ, ঠিক আছে, তুমি তাহলে ব্যবস্থা করো। রূপা, এটা কি করে হয়, বিয়ে করবেন অথচ মেয়ে দেখবেন না? রাশেদ, আকাশের উপর আমার বিশ্বাস আছে, ওর আর যাই করুক, কোন খারাপ মেয়েকে আমার জীবন সঙ্গী করবে না। আকাশ, আজকে তাহলে আমি চলি। তুই বাড়িটা সাজানোর ব্যবস্থা কর আজকে থেকে। রাশেদ, আজকে থেকেই। আকাশ, আজকে থেকে। চলি তাহলে। এরপর বেরিয়ে আসে ওখান থেকে। রাতে যখন ইরা বসে আছে, তখন রূপা এসে বসে ওর পাশে। ইরা, কিছু কি বলবি? রূপা, আচ্ছা ভাইয়া কি মেয়ে খুঁজে পেয়েছে? ইরা, পেয়েছে। কেন, তুই কিছু বলবি নাকি? 2 দিন পরেই বিয়ে। কথাটা শুনে রূপার মন খারাপ হয়ে যায়। এইদিকে 2 দিন পর রূপার বাবা মা আর আকাশ, ইরা আর রূপা বেরিয়ে যাবে। তবে রূপার মুখে একটুও হাসি নেই, কিন্তু কেন সে হাসি নেই তা আপনারা পরে জানতে পারবেন। সেজন্য, ইরা, আরেহ, এটা কি পরেছো? একটা শাড়ি পরো। রূপা, ইচ্ছে করছে না রেহ, মন খারাপ করে। ইরা, আরেহ, করবে করবে, তুই সুন্দর দেখে শাড়ি পরে আয়। এরপর ইরা রূপাকে জোর করে শাড়ি পরিয়ে দেয় সুন্দর করে। এরপর রূপাকে নিয়ে আসে বিয়ে বাড়িতে।
এইদিকে রাশেদও প্রস্তুত বিয়ে করার জন্য। অন্যদিকে আকাশ, এত মন খারাপ কেন? রূপা, তেমন কিছু না। তা নতুন বউকে তো দেখছি না। আকাশ, নতুন বউ তো অনেক আগেই চলে এসেছে। রূপা, তাহলে কোথায় সেই, একটু দেখা করে আসি। আকাশ, বিয়ে হলে একসাথে দেখে নিও। এরপর 30 মিনিট পরে কাজী নতুন বউকে স্টেজে আনতে বলে, তখন ইরা রূপাকে নিয়ে স্টেজে আসে। তখন রূপা বলে, রূপা, আমাকে কেন আনলে? ইরা, তোকে না আনলে আর কাকে আনবো? রূপা, কাজী তো নতুন বউকে আনতে বলেছে। ইরা, আমি তো তাই করেছি। রূপা, মানে কি আপু? ইরা, মানে হচ্ছে নতুন বউটা হচ্ছে তুই নিজেই। কথাটা শুনে রূপা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সেজন্য খুশি হয়ে ইরাকে জড়িয়ে ধরে। রূপা, সত্যি আমি ভাবতেও পারিনি আমার লাইফে এরকম কিছু হবে। ইরা, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, তাছাড়া এই সব কিছু হয়েছে আকাশের জন্য। ওহ যদি না চাইতো তাহলে এইগুলো কখনো হতো না। রূপা, সত্যি দুলাভাই, আপনার এই ঋণ আমি কখনো ভুলব না। আকাশ, আমার ঋণের কথা পড়ে ভেবো। আগে বিয়েটা তো করে নাও। রূপা, হ্যাঁ, তাই তো। এই বলে স্টেজে বসে পড়ে। তার সাথে কাজী বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো হয়ে গেলে রূপা বাবা মা রাশেদের সাথে রূপাকে তুলে দেয় আর বাকি কথা বলতে থাকে। এবার কি সে কথাগুলো, তা তো আপনারা অনেকেই জানেন। এরপর ওনারা চলে আসে ওই বাড়ি থেকে, শুধু আকাশ আর ইরা থেকে যায়। পরের দিন রূপা সকালে উঠে রাশেদ আর বাকিদের জন্য নাস্তা বানাতে থাকে। এই দিকে কিছুক্ষণ পর বাকিরা তো নাস্তার টেবিলে এসে অবাক হয়ে যায়। কেন না রূপা নাস্তা বানাচ্ছে তা ভেবে। রাশেদ, কি ব্যাপার, তুমি নাস্তা বানাচ্ছ? রান্না করার জন্য তো লোক আছে। রূপা, দুলা ভাই বলেছে নিজেদের স্বামীকে রান্না করে খাওয়াতে হয়, এতে নাকি মায়া আর ভালোবাসা বাড়ে। রাশেদ, কি ব্যাপার আকাশ, তুই বলেছিস? আকাশ, আমি তো বলেছি, কিন্তু দেখ তোর কপালে তো রান্না করার জন্য বউ পেলি। কিন্তু আমার কপাল দেখ, কখনো তোর মতো বউয়ের হাতে রান্না খেতে পারবো কি না সেটাই জানি না। ইরা, তার মানে তুমি কি বলতে চাও আমি রান্না পারি না? আমি অকর্ম? আকাশ, আমি কখন এই সব বললাম? ইরা, তোমার কথায় তো এটাই বোঝা যায়। রূপা, আপু তুই ঝগড়া বন্ধ করতো। এখন রান্নাগুলো খেয়ে দেখ কেমন হয়েছো। রাশেদ, রান্নাগুলো খাওয়ার উপযুক্ত হবে তো? রূপা, দেখো আমি টুকটাক রান্না পারি। তাই বলে এত খারাপ রান্নাও কিন্তু করি না আমি। আকাশ, সেটা তো খেলেই বুঝতে পারবো। এরপর খেতে শুরু করে। মোটামুটি রান্না যা হয়েছে কোন মতে খাওয়ার মতো। ওদের খাওয়ার অবস্থা দেখে রূপার বাকি রইল না যে রান্না কতটা ভালো হয়েছে। সেজন্য রূপা মন খারাপ করতে গেলে। রাশেদ, মন খারাপের কিছু হয়নি এখানে। তাছাড়া তুমি তো চেষ্টা করেছো তাই না? রূপার এখন ভালো লাগলো কেননা রাশেদ ওকে অনেক সাপোর্ট করে সেজন্য। ওরা খাওয়া শেষ চলে আসে ওখান থেকে। এইদিকে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এইদিকে আকাশ আর ইরার দেশে ফেরার সময়ও চলে এসেছে। কিছুক্ষণ পরে, ইরা, আজকে তো আমরা যাচ্ছি দেশে। আকাশ, হ্যাঁ, কেন তোমার কি কোন ব্যাপারে টেনশন হচ্ছে? ইরা, আবিরকে নিয়ে টেনশন হচ্ছে। যদি কোন ভাবে জানতে পারে আমরা এসেছি, তাহলে তখন থেকে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। আকাশ, তোমার বাবার সাথে কি কথা হয়েছে? ইরা, আব্বু বলেছে অনেক লোকই নাকি আমাদের সাথে বিজনেস করা বন্ধ করে দিয়েছে, সেজন্য আব্বু নতুন বিজনেস শুরু করবে। আকাশ, নতুন বিজনেস শুরু করলে তো ভালোই হবে। ইরা, কিন্তু ওখানেও যদি। আকাশ, চিন্তা করো না, আমি তো আছি। ইরা, যেখানে আমরা এত ক্ষমতা নিয়েও ওদের সাথে পেরে উঠছি না, সেখানে তুমি ওদের সাথে পারবে না। আকাশ, চিন্তা করো না, তোমাদের যতটা ক্ষতি করবে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি আমি ওদের করে ছাড়ব। সেজন্য চলো আমরা দেশে ফিরে যাই এখন। এরপর ওরা বাকিদের থেকে বিদায় নিয়ে দেশে ফিরে আসে।
দেশে আসার পরে তেমন কোন সমস্যা হয়নি, কেন আকাশ যে আসতেছে তা কাউকেই জানায়নি। সেজন্য অজন্য বাড়িতে চলে আসে, বাড়িতে আসতেই বাকিরা তো খুশি হয়, কিন্তু ইরার ভাই ভাবি খুশি হয়নি। ওনাদের খুশি না হওয়ার কারণটাও ইরা বুঝতে পারছে। ইরা, আকাশ চলো রুমে যাই আমরা। আকাশ তোমার ভাই, ভাবি। ইরা, ওনাদের সাথে আমি পরে কথা বলে নিব রাতের বেলায়। আকাশ, ঠিক আছে চলো তাহলে। এরপর ওরা রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে রাতের বেলায় ইরা ওর ভাইয়ার রুমে আসে। ভাই, তুই এত রাতে এখানে কেন? ইরা, এসেছি তোমাদের কিছু কথা বলার জন্য, তাহলে তোমরাও নিজেদের ভুল বুঝতে পারবে। ভাই, যেমন কি শুনি। এরপর ওরা ওনাদের বুঝাতে থাকে। সবটা শোনার পরে ওনারা বুঝতে পারলো ওনারা এতদিন কতটা ভুল করেছে। ভাই, সত্যি ইরা, আমরা তো এরকম ভাবে কখনো ভাবিনি। ভাবি, সত্যি ইরা, তুই আমাদের ক্ষমা করে দে। ইরা, ভাবি তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আর আমি চাই তোমরা আকাশের সাথে ভালো ব্যবহার করো। এক কথায় ও যে এই বাড়ির জামাই, তা যেন ওকে দেখলে বোঝা যায়, তেমন ভাবে ওর দেখিও। ভাবি, চিন্তা করিও না, আমরা ওকে ঠিকই দেখে রাখবো। এইদিকে দিন যেতে থাকে। মোটামুটি কয়েকদিন যাওয়ার পরে ইরা, আবরিও আমি তাহলে কাল থেকে অফিসে জয়েন্ট করতেছি। আর হ্যাঁ, আকাশকে আমাদের অফিসে একটা চাকরি দিলে কেমন হয়? বাবা, ওর চাকরি করার কি দরকার? ও তো চাইলে আমার চেয়ারে বসে দায়িত্ব বুঝে নিতে পারে। ইরা, কিন্তু ভাইয়া। বাবা, আরে হো, কোম্পানি তো 50% তোর আর বাকি 50% তোর ভাইয়ের। সেজন্য তোরা দুইজনে মিলে অফিসটাকে ঠিকভাবে গুছিয়ে রাখবি। আকাশ শুধু তোদের সাহায্য করবে। ইরা, ঠিক আছে আব্বু, তাই হবে। এইদিকে আরো কয়েকদিন যাওয়ার পরে একটা প্রজেক্ট আসে। ওই প্রজেক্টটা পাওয়ার জন্য বড় বড় কোম্পানিগুলো টেন্ডার ভরতে থাকে। কেননা এর মাধ্যমে ওরা এই কাজটা পেতে পারে। একটু পরে ইরা ওর বাবা আর ভাইয়ের সাথে এই বিষয়ে আলোচনা করতে থাকে। ভাই, তাহলে তো এই প্রজেক্ট আমাদের পেতেই হবে। ইরা, কিন্তু কি করে? আবিরের বাচ্চা, ওরা তো নিয়ে নিবে জোর করে বা ক্ষমতার বলে। ভাই, সেটাই তো বড় সমস্যা। আকাশ, চিন্তা করবেন না, ওই প্রজেক্টে আমি তোমাদের পাওয়ার ব্যবস্থা করে দিব। ভাই, তোমার কি মাথা ঠিক আছে? তুমি ওই প্রজেক্ট পাইয়ে দিবে? তুমি কি বুঝতেছ? কি বলতেছ? আবিরদের হতে আমরা কেন বাকিরাও কখনো এই প্রজেক্ট পাবে না? আকাশ, আমি বললাম তো এই প্রজেক্ট আপনারাই পাবেন। ইরা, তুমি বুঝতেছ না আকাশ। আবিরের পাওয়ার সম্পর্কে তুমি তো কিছুই জানো না। আকাশ, আচ্ছা টেন্ডার জমা দেওয়ার তারিখ তো কালকে, কিন্তু প্রজেক্টের ব্যাপারে তো সেখানেই কথা বলে সবটা ঠিক করে নিবে। ইরা, তুমিও কি যাবে নাকি? আকাশ, যেতে তো আমাকেই হবেই। এইদিকে জাফর আর আবির বসে আছে। তার সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে থাকে, কিভাবে কি করবে না করবে। আবির, আব্বু, প্রজেক্ট তো আমরাই পাবো, তা নিয়ে তো সন্দেহ নেই। জাফর, তার বলতে, সেজন্য আমাদের এত চাপ দিতে হবে না। আবির, সেটাই, কালকেই বাকি খেলা খেলবো আমরা। এরপর রাতে ইরার বাবা, ভাই আর আকাশ বসে আছে। ওনারা এই নিয়ে আলোচনা করতে থাকে। সব কোম্পানি শুধু আবিরদের ভয় পায়। কেননা ওদের সাথে পেরে উঠবে এরকম কোন কোম্পানি নেই। বাবা, আচ্ছা আকাশ যখন বলেছে প্রজেক্ট আমরা পাবো, তখন তোদের এত টেনশন করতে হবে না। ভাই, তুমি কি বলতেছো বুঝতে পারছো তো? ওরা জোর করে হলেও সবটা নিয়ে নিবে, আমরা কোন কিছুই করতে পারবো না। বাবা, দেখা যাক না কি হয়। এরপর পরের দিন 3050 জন কোম্পানি আসে এই প্রজেক্ট নেওয়ার জন্য। একে একে সবাই নিজেদের প্রজেক্ট জমা দিয়ে দেয়। এইদিকে সবাই নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে। জাফর, আজকে প্রজেক্ট তো আমরাই পাবো। আবির, তা আর বলতে। জাফর, তা ওখানে কিছু ডলার দিয়ে আয়, তাহলেই হবে। আবির, ঠিক আছে যাচ্ছি আব্বু। আবির প্রজেক্টের স্যারের রুমে যেতে থাকে।
এইদিকে আকাশ আগে থেকেই ওই রুমে উপস্থিত ছিল, কিন্তু আবির আসার আগেই আকাশ চলে আসে ওখান থেকে। আবির তো ডলার দিয়ে বের হয়ে যায়। এই দিকে ভাই, একটু পরে তো প্রজেক্টের ব্যাপারে বলবে, কিন্তু আকাশ তো দেখি নেই এখানে। বাবা, হয়তো কোথায় গিয়েছে। ভাই, আমরা এখানে টেনশন করতে করতে শেষ। আমারও টেনশন হচ্ছে, আবিরের লোকেরা আবার ওর কোন ক্ষতি করে বসে নিত। বাবা, তেমনটা না হলেই ভালো। অপেক্ষা করি দেখি কি হয়। এইদিকে আবির এসে ওর বাবাকে জানায়। 30 মিনিট পরে বড় স্যার এসে স্টেজে উঠে। স্যার, আপনাদের বেশি অপেক্ষা করাবো না। আপনারা আজকের প্রজেক্ট নিয়ে বেশি চিন্তিত, সেজন্য আমরা এই প্রজেক্ট স্যার, আমরা এই প্রজেক্ট রফিক চৌধুরীকে দিব। ওয়েল ডন মিস্টার রফিক চৌধুরী। আজকে থেকে এই প্রজেক্ট আপনাকে দিলাম আমরা। আশা করি আপনি এই প্রজেক্ট নিয়ে সামনে ভালো কাজ করে যাবেন। কথাটা শুনে ইরার বাবা যতটা না খুশি হয়, ইরা আর ভাই তার চেয়ে বেশি খুশি হয়। আকাশ ওনাদের সামনে আসলে ইরার বাবা আর ভাই আজকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিতে থাকে। আর এতগুলো দিন ওর সাথে খারাপ ব্যবহার করার জন্য ইরার ভাই ক্ষমা চাইতে থাকে। একটু পরেই ওরা ছেড়ে দিলে ইরা এসে জড়িয়ে ধরে। ইরা, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমরা এই প্রজেক্টটা পাবো। আকাশ, বলেছিলাম না তোমাকে, এই প্রজেক্ট আমি তোমাদের হাতে পাইয়ে দিব। আমি আমার কথা রেখেছি। ইরা, এই খুশিতে আজকে রাতে আমরা নতুন করে আবার বাসর করব। লজ্জা পেয়ে আকাশ, বাহ, নিজের মুখে বলতেছ আবার লজ্জাও পাচ্ছ। ইরা, মেয়েরা লজ্জা পাবেই, এটা নতুন করে বলার কি আছে। তাহলে এখন চলো, আমরা বাসায় ফিরে প্রস্তুতি নেই। আকাশ, এটা কি কাবাডি বা ফুটবল অথবা ক্রিকেট খেলা নাকি, যে আগে থেকে প্রস্তুতি নিব? ইরা, আরে হো গাধা, রুমটা তো সাজাতে হবে। আকাশ, তুমি যাও, এখানে আমার কিছু কাজ আছে। ইরা, তোমার আবার কি কাজ থাকবে? আকাশ, সে তোমাকে বাসায় এসে বলবো। এখন বলা যাবে না। তুমি একাই বাসায় চলে যাও ভাবিকে সাথে নিয়ে, আর ওনাকে নিয়েই রুমটা সাজাও। আমি তোমার ভাই আর বাবা আরও পরে আসতেছি। ইরা, ঠিক আছে, সাবধানে থাকিও। এইদিকে ওরা যাওয়ার পরে একটা রুমে আসে আকাশ, ইরার বাবা আর ভাই। অন্যদিকে জাফর চৌধুরী আর আবির আসে ওই রুমের মধ্যে। এসেই ওরা, জাফর, আপনি আমাদের থেকে ডলার নেওয়ার পরও আমাদের কেন প্রজেক্ট দেননি, সেটা বলেন। স্যার, আপনাকে প্রজেক্ট না দেওয়ার ব্যাপারে উপর থেকে বলা হয়েছে। জাফর, উপর থেকে আবার কে হবে? স্যার, কেহ আর হবে মিস্টার আক। নামটা শুনে আবির অবাক না হলেও জাফর চৌধুরী ঠিকই অবাক হয়েছে। আবির, এই আক কেহ আবু? জাফর, উনি যখন চেয়েছে, তখন আমার আর কিছু বলার নেই। আমি তাহলে চলি এখন, ভালো থাকবেন স্যার। এইদিকে আবির আর জাফর চলে যায়। এইদিকে রফিক চৌধুরী ঠিকভাবে আককে চিনতে পারছে না। কিন্তু এতে উনি কোন কথা বলেনি, প্রজেক্ট পেয়েছে, এতেই উনি খুশি। এরপর ওনারা বাসায় আসতে থাকে। এইদিকে আবির ওর বাবাকে প্রশ্ন করলে জাফর চৌধুরী সবটা বলতে থাকে। জাফর চৌধুরী কিন্তু আরো একবার আবিরকে বলেছিল, কিন্তু ওই লোকটা ছদ্মনাম যে আক্তা। জাফর চৌধুরী আবিরকে জানায়। আবির, উনি কেন রফিক আঙ্কেলকে প্রজেক্ট পাওয়ার ব্যাপারে সাহায্য করল? জাফর, এই প্রশ্নের উপর তো আজকের প্রজেক্টের স্যারই বলতে পারবে। আবির, ওনাকে কি তাহলে উঠিয়ে নিয়ে আসবো? জাফর, যদি আক্তা জানতে পারে, তাহলে আমরা আর পৃথিবীর আলো দেখতে পারবো না। সেজন্য ওনাকে কল দিয়ে বা সরাসরি কথা বলে জিজ্ঞেস করে নিতে হবে। আবির, আমি তো ওই অফিসারের বাচ্চাকে মেরাই ফেলবো। রেগে জাফর, তেমনটা করা যাবে না। কেননা আক যদি কোন ভাবে জানতে পারে, তাহলে আমাদের তো বাঁচিয়ে রাখবে না। আবির, আচ্ছা বাবা, তুমি ওনাকে এত ভয় পাও কেন? জাফর, ওই দিন যে তোকে ওনার সম্পর্কে বলেছিলাম, তা শোনার পরেও কি বুঝতেও পারিসনি ওনার কত কি আর কত ক্ষমতা? আবির, সবটা তো বুঝলাম, কিন্তু ওই লোকটা দেখতে কেমন, কোথায় থাকে, বয়স কত, তুমি তো কিছুই জানো না। জাফর, শুধু আমি কেন, আরো অনেক লোক আছে,
যারা ওনাকে চিনে না। কেননা ওনার বিরুদ্ধে কথা বলবে, যা কারোর সাহস নেই। তাছাড়া শুধু শুধু একটা মেয়ের জন্য কেন এইভাবে তুই নিজের বিপদ ডেকে আনবি? আবির, বুঝতে পেরেছি। কিন্তু আমরা তো চাইলে ইরা আর ওর পরিবারের ক্ষতি করতে পারি। জাফর, তা পারি, তবে অবৈধভাবে। কোনভাবে কিছু বুঝতে দেওয়া যাবে না। আবির, আমি আকাশ আর ইরার ব্যাপারটা দেখতেছি। জাফর, এই আকাশ ছেলেটা কেহ ইরার ভাই না তো? আবির, আকাশ ইরার হাজবেন্ড। ওই ছেলেটার জন্যই তো আজকে এরকম অবস্থা আমাদের। জাফর, বুঝতে পেরেছি, তবে তাই করবি সাবধানে। এইদিকে আকাশ কথা বলে বেরিয়ে পড়ে বাসার দিকে। বাসায় আসার পরে সবাই আকাশকে ধন্যবাদ জানাতে থাকে। রাতের বেলায় ভাবি, তা এত কষ্ট করে আমি রুমটা সাজালাম, আমাকে তো কিছু দিতে পারো। আকাশ, কি লাগবে আপনার? ভাবি, এমনিতে তুমি আমাকে এত দামি একটা কানের দুল দিয়েছ, সেই হিসেবে এখন যা দাও এতেই আমি খুশি। তা ইরার জন্য কিছু নিবে না? আকাশ, ওর জন্য যা নিয়েছি তা আমি রুমে রেখেছি, রুমে যাওয়ার পরে ওকে দিব। তাছাড়া আপনার জন্য আপাতত কিছু আনতে পারলাম না। তবে ভাইয়ার কাছে দিয়েছি আপনার জন্য কিছু। ভাবি, ওর কাছে আবার কি দিলে? আকাশ, গেলেই দেখতে পারবেন রুমে। এইদিকে ভাবি তো রুমে যায়, এতে আকাশ নিজেও রুমে চলে আসে। একটু পরে ইরার পাশে এসে বসে। ও দরজা বন্ধ করতে ভুলে গেছে, সেজন্য দরজা বন্ধ করে আসে। পাশে এসে বসে, তখন ইরা, আমার গ্রিফট কোথায়? আকাশ, কিসের গ্রিফট? ইরা, বাহ রেহ, আমার বাড়িতে প্রথম বাসর, তাও আমারই রুমে, সে হিসেবে আমাকে তো এতটুকু দিতেই পারো। আকাশ, কি লাগবে তোমার? ইরা, বেশি কিছু না, কিছু চকলেট বা আইক্রিম এনে দাও। তাহলেই হবে। আকাশ, তা আমি নিয়ে এসেছি সাথে করে। ইরা, সত্যি বলছো? খুশি হয় আকাশ। তার সাথে আর কিছু আছে? ইরা, আবার কি থাকবে? এরপর আকাশ একটা বক্স বের করে। তারপর ওটা ইরার হাতে দেয়, সাথে লাইট অফ করে দেয়। ইরা, লাইট অফ করলে কেন? আকাশ, তুমি যখন বক্স খুলবে তখনই বুঝতে পারবে। এরপর ইরা বক্স খুলে সত্যি অবাক হয়ে যায়, কেননা বক্সে একটা নেকলেস, কানের দুল, হাতের ব্রেসলেট, তাও সবটা ডিজাইন একই রকম। এইগুলো দেখে তো ইরা আবারও অবাক হয়ে যায়। ইরা, তুমি এত ডলার পাও কোথায়? আকাশ, তবে চিন্তা করো না, যাই আনি না কেন, সবই নিজের ডলারে। তাছাড়া এটাই তোমাকে দেওয়া আমার প্রথম উপহার, সেজন্য দামি হিসেবে দিলাম। ইরা, কিন্তু তোমার তো $1ও নেই খরচ করার মতো, তাহলে কিভাবে কি? ওই দিন ভাবির কানের দুলের যে দাম শুনেছি, আর আজকে যা দেখতেছি, তাতে তো মনে হচ্ছে $100 কোটি পার হয়ে যাবে। আকাশ, সত্যি করে বলো, তুমি এত ডলার পাও কোথায়? তাছাড়া বাবা অত এত ডলার দিয়ে তোমাকে সাহায্য করতে পারবে না। বাবা বড় জোর তোমাকে $10 কোটি দিতে পারবে, কিন্তু সেখানে 100 কোটি তো কখনোই সম্ভব না। আকাশ, তুমি এখনো অনেক কিছুই জানো না আমার সম্পর্কে। ইরা, তাহলে বলো কি তোমার পরিচয়? আকাশ, আমার পরিচয় জানতে হলে তোমাকে আরো কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। ইরা, কিন্তু কেন? আকাশ, বললাম তো, সামনে তোমার জন্মদিন, আর আমি ওই দিনই সে সারপ্রাইজটা তোমাকে দিব। ইরা, সে তো এখনো 4 মাসের মতো লেট আছে। আকাশ, ততদিন পর্যন্ত অপেক্ষা করো। ইরা, ঠিক আছে, চলো এবার আমাকে এইগুলো পরিয়ে দাও। এরপর নেকলেস গুলো পরিয়ে দেয়। এরপর বাকি কাজ হতে থাকে। পরের দিন সকালে ওরা রেডি হয়ে নিচে নামে। তবে আকাশের দেওয়া ওই গহনাগুলো পরে নিচে নামে। বাকিরা তো তাকিয়ে আছে অবাক হয়। ভাবি, ইরা এত দামি নেকলেস? ভাই, আচ্ছা আকাশ, এতগুলো ডলার তুমি পেলে কোথায়? আকাশ, সে সব পরে একটা সময়ে বলবো। এখন যা বলার ছিল, আপনারা এখন থেকে সাবধানে থাকবেন, কেননা জাফর আর ছেলে আপনাদের উপরে যে কোন সময়ে হামলা করতে পারে। সেজন্য আমি আপনাদের সুরক্ষার জন্য 30 জন সিকিউরিটি ব্যবস্থা করেছি, যারা নিজেদের জীবন দিয়ে হলেও আপনাদের জীবন রক্ষা করবে।
বাবা, কিন্তু এতগুলো সিকিউরিটি বেতন। ভাবি, ওদের সিকিউরিটি বেতন দিব কি করে? এমনিতে আমাদের অবস্থা তো দেখতেছ। ইরা, চিন্তা করো না আব্বু, আকাশ আমাকে যা যা উপহার দিয়েছে, তা যদি বিক্রি করি 100 কোটি মতো তো পাবই। এই কথা শুনে বাকিরা তো অবাক হয়ে যায়। কেননা এত দামি কি এমন উপহার দিল, তাই ওনারা ভাবছে। এরপর ইরা নিকলেম, কানের দুল আর ব্রেসলেট দেখায়। দিনের বেলায় এগুলো থেকে আলো খুব কম বের হয়, কিন্তু অন্ধকারে ভালোই আলো বের হয় এবার তো। ভাই, সত্যি আকাশ, বাবার তো এত কিছু নেই যে তোমাকে এতগুলো ডলার দিবে। তাহলে কিভাবে কি? আকাশ, সবটা আপনারা একটা সময়ে জানতে পারবেন। এখন আপনারা কোথাও গেলে সিকিউরিটির সাথে নিয়ে যাবেন। আমি ওদের বলে দিয়েছি কিভাবে কি করতে হবে। এই দিকটা তো যেতে থাকে। এই দিকে আবির আর জাফর চেষ্টা করেও কোনভাবে আকাশ আর ইরার ক্ষতি করতে পারছে না। সেজন্য জাফর, আচ্ছা রফিক এত সিকিউরিটি রেখেছে তাদের কাছে এত দামি বন্দুক। পুলিশকে খবর দে, আমি শিওর এই বন্দুকগুলোর কোন লাইসেন্স নেই। আবির এরপর পুলিশকে সবটা জানায়। এইদিকে বাড়িতে পুলিশ আসাতে বাকিরা একটু ভয় পায়, কিন্তু ওরা সিকিউরিটির সাথে কথা বলে বেরিয়ে পড়ে। এই দিকে পরে আবার সবটা আবিরকে জানিয়ে চলে যায়। জাফর, জানতে কিছু ফেরেছিস? আবির, ওই বন্দুকগুলো আক নামে রেজিস্ট্রেশন। তাছাড়া ওই সিকিউরিটি সবাই নাকি আক সিকিউরিটি হয়ে কাজ করে। জাফর, ওই রফিকের বাদশার সাথে আক পরিচয় থাকবে কি করে? আবির, আমি তো তাই ভাবছি, সেজন্য তো এই প্রজেক্ট ওরা পেয়েছে। কিন্তু ওর সাথে এদের কি এমন সম্পর্ক থাকতে পারে? জাফর, সেটাই তো বড় প্রশ্ন। তাহলে একটা কাজ করি আমরা। আবির, কি কাজ আবু? জাফর, আমাদের যত সিকিউরিটি আছে সবাইকে একত্রিত করো, আমরা কালকেই ওদের পরিবারে যতজন আছে সবাইকে তুলে নিয়ে আসব। আবির, এটা মন্দ হবে না। তবে ওদের বাড়িতে এখন সিকিউরিটি প্রায় 50 জন হবে। জাফর, তাতে কি, ওরা তো সব সময় থাকবে না। তাছাড়া কাল ওরা সবাই একটা জায়গায় যাবে, আমরা নিজেদের প্ল্যান রেডি করে ফেলি। এরপর ওরা নিজেদের প্ল্যান করতে থাকে, কিছুক্ষণ পর সবটা বুঝানো হয়ে যায়। পরের দিন ওরা সবাই বের হয়, আকাশ সহ বাকিরা একটা গাড়িতে আর বাকি গাড়িগুলোতে সিকিউরিটি। জাফর আর আবির মিলে সাথে তাদের সিকিউরিটি দ্বারা সবকিছু আগে থেকে রেডি করে রাখে। আকাশদের গাড়ি যখন আগে চলে যায় তখন পিছন থেকে ওরা রাস্তায় কাটা রিচিয়ে দেয়, এতে করে গাড়িগুলোর চাকা নষ্ট হয়ে যায়। কিন্তু আকাশের গাড়ি কিছুটা দূরে চলে আসে। আর ততক্ষণে আবির আর বাকিরা মিলে আকাশ আর বাকিদের ওখান থেকে তুলে নিয়ে আসে একটা জায়গায়। প্রথম অবস্থায় ওদের একটা রুমে রাখা হয়। ভাবি, আমরা এখান থেকে বের হব কি করে? ভাই, ওই আবিরের ক্ষমতার কাছে আমরা তো পেরে উঠতে পারিনি। আকাশ, চিন্তা করবেন না, আমি তো আছি। আমি আপনাদের বাঁচাবো, শুধু একটু অপেক্ষা করুন। আচ্ছা, আপনাদের কারো কাছে তো মোবাইল নেই মনে হচ্ছে। ইরা, ওরা তো সব মোবাইল নিয়ে নিল। আকাশ, আমার তো ভয় করছে, আবির যদি আমার সাথে খারাপ কিছু করে বসে। আকাশ, বললাম তো তেমন কিছুই হবে না। এই আংটিটা তোমার আঙুলে পরো। যদি আবির কোন কারণে তোমাকে এখান থেকে নিয়ে যায়, শুধু এই আংটিতে থাকা সুইটা দেখতেছ, এটার একটা ফোর আবিরের শরীরে দিলেই হবে, এতে করে আবির মোটামুটি 56 ঘন্টার জন্য বেহুশ হয়ে যাবে। ততক্ষণে আরো সময় পাবো অনেকটা। কারণ তোমার সেফটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য তুমি এটা পরে নাও। এইদিকে আংটি পরিয়ে দেয়, তারপর বাকি কাজগুলো দেখিয়ে দিতে থাকে। এরপর আকাশ ওর ঘড়িটা বের করে, তারপর কিছু একটা অন করে দেয়। ইরা, তুমি এটা কি অন করলে? আকাশ, তা তুমি 20 মিনিট পরেই দেখতে পারবে। ইরা, বলো না এটা কি? আকাশ, অপেক্ষা করো, তুমি নিজেই দেখতে পারবে। এইদিকে কিছুক্ষণ পর আবির আসে ওই রুমে। এসে আকাশকে বলে, আবির, কেহ তুই সাথে তোর কি সম্পর্ক?
আকাশ, আমার সাথে ওনার কি সম্পর্ক থাকবে? তাছাড়া আমি তো ওনাকে চিনি না। আবির, মিথ্যে বলবি না। আমি ভালো করে জানি সাথে তোর কোন সম্পর্ক আছে। নয়তো আমাদের প্রজেক্ট তোরা কখনো নিয়ে যেতে পারতি না। নাই সিকিউরিটি তোদের কাছে থাকতো। আকাশ, সত্যি বলছি আমি ওকে চিনি না। বাবা, আবির, আমি নিজেই তো কে চিনি না। তাহলে ও চিনবে কি করে? আবির, আপনি চিনবেন না, সেটা আমি জানি। কারণ ওনাকে চেনার মতো সে যোগ্যতা আপনার নেই। আমি নিজেও চিনতাম না। বাবা না বললে তো আমি নিজেই জানতে পারতাম না। আকাশ, আচ্ছা, সাথে যদি সম্পর্ক থাকতো, তাহলে তো তোমরা এতক্ষণে কেউই বেঁচে থাকতে পারতে না। আবির, যদি জানে, তাহলে তো বাঁচতে পারতাম না। সে যাক গিয়ে, ইরাকে আমি নিয়ে যাচ্ছি। ওকে আমি এখনই বিয়ে করব আর তোদের সামনে আমি ওর সাথে বাসর করব। ইরা, আমি বেঁচে থাকতেও তোকে বিয়ে করব না। আবির, তোকে আমি মরতে দিলে তো তুই মরবি। এই বলে ইরাকে নিয়ে যেতে আসবে, তখনই ওই জায়গার আশেপাশে হেলিকপ্টার উড়তে থাকে। সেগুলো আওয়াজ শুনে বাকিরা তো ভয় পেয়ে যায়, ওরা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। একে একে ওরা হেলিকপ্টার থেকে নামতে থাকে আর গুলি করতে থাকে। তখন আবির রুম থেকে বেরিয়ে পড়ে আর ওদেরও গুলি করতে থাকে। এইদিকে আকাশ ছাড়া বাকিরাও ভয় পেয়ে আছে। ইরা, কি হচ্ছে আকাশ? আমার তো ভয় করছে, কেঁদে ভাবি, আমারও ভয় করছে। আজকে বুঝি আমরা মারাই যাব। আকাশ, আরে হো, কাঁদছো কেন? ইরা, বললাম তো, আমি থাকতে তোমাদের কোন ক্ষতি আমি হতে দিব না। ভাই, কিন্তু বাহিরে এত গুলির শব্দ কেন? আকাশ, কিছুক্ষণ অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন। ততক্ষণে আমরা এই রুমে রেস্ট করতে থাকি। এরা তো রেস্ট করে, বাকিরা তো এখন ভয় আছে। 20 মিনিট পরে গুলির শব্দ কমে গেল। কেউ একজন দরজার বাহিরে থেকে, সিকিউরিটি স্যার, আপনি ঠিক আছেন তো রুমের মধ্যে? আকাশ, হ্যাঁ, আমি ঠিক আছি। তোমরা দরজা খোলার ব্যবস্থা করো। এরপর সিকিউরিটি গুলো দরজা খুলে দেয়। ওদের দেখে ইরা সহ বাকিরাও ভয় পায়। আকাশ, আরে হো, ভয় পেও না, ওরা আমারই লোক। এখন বাহিরে আসো। এরপর ওনারা ভয় ভয়ে একে একে বাহিরে আসে। বাহিরে এসে দেখে আবির আর রাজীব ছাড়া বাকি সবাইকে মেরে ফেলেছে। ওরা বাবা ছেলে তো ভয় শেষ। আবির, তোমরা কারা? আমাদের লোকদের কেন মেরেছ? ভয়। আকাশ, কারণ ওরা আমার লোক। সেজন্য তোদের মেরেছে। এবার তোদের মারার পালা। জাফর, আমাদের জীবন ভিক্ষা দাও। ভয়। আকাশ, আমি এখন তোদের ছেড়ে দিব। আর তোরা বাবা ছেলে মিলে আবার কারো না কারো ক্ষতি করার জন্য বসে থাকবি, তা তো হতে দেওয়া যাবে না। জাফর, প্লিজ আমাদের মারবেন না। কেঁদে আকাশ, ইরা, তুমি নিজের হাতে আবিরকে গুলি করে মারো। ইরা, আমার দ্বারা এই সব হবে না। আকাশ, ঠিক আছে, তাহলে আমি নিজেই ওদের মারছি। ইরা, কিন্তু তোমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায়? আকাশ, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার কিছুই হবে না। জাফর, আমাদের মারার আগে এটা তো বলবেন, সাথে আপনার কি সম্পর্ক? আকাশ, আমার সাথে কোন সম্পর্ক নেই, কারণ আমি নিজেই কথাটা শুনে ওরা বাবা ছেলে তো ভয় পায় আর ওই ভয়ের মধ্যেই গুলি করে ওদের মেরে ফেলে। এরপর ওরা বাহিরে আসে তখন। ইরা, আকাশ, তোমার পরিচয় কি? আর এই আঁকটা কেহ? আকাশ, বলেছিলাম না তোমার জন্মদিনের তোমাকে আমার পরিচয় দিব। সেজন্য আজকে সবকিছু তোমাকে দেখাবো। সেজন্য উঠে পড়ো হেলিকপ্টারে। ইরা, আমরা যাচ্ছি কোথায়? ভাবি, সেটাই তো, আমরা যাচ্ছি কোথায়? আকাশ, আগে আসুন, তাহলে বুঝতে পারবেন। এরপর হেলিকপ্টারে বসে, এরপর 1012টা হেলিকপ্টার একসাথে চলতে থাকে। ওরা একটা আইল্যান্ডে কাছাকাছি আসলে। ওখান থেকে হেলিকপ্টার গুলো আইডেন্টিটি জানার পর, হেলিকপ্টার গুলোকে আইল্যান্ডে ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হয়। পুরো আইল্যান্ড দেখার পরে ইরা সহ বাকিরা তো অবাক হয়। আকাশ, এখনই যদি অবাক হও, তাহলে ভিতরে দেখার পর কি করবে? সেজন্য ম্যাডাম ভিতরে তো চলুন। এরপর ওরা ভিতরে যায়।
বাহিরে এত সিকিউরিটি আর বাড়ি থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কেন না এত বড় বাড়ি ওরা আগে কখনো দেখেনি। সেজন্য চোখের পলকই পড়ছে না ওদের। ইরে, এটা বাড়ি নাকি কোন রাজপ্রসাদ? এত বড় বাড়ি, এটা কার? আকাশ, কার? আবার এটা আমারই বাড়ি। আর এই পুরো আইল্যান্ডের রাজা আমি, আর তুমি আমার একমাই রানী, বুঝলে? ইরে, মানে কি এই সব তোমার? অবাক হয় আকাশ। জি ম্যাডাম, এই সবই আমার। এরপর ভিতরে দেখাতে থাকে, সাথে সবকিছু বলতে থাকে আর বুঝাতে থাকে। সবটা শুনে বাকিরা কি বলবে নিজেই বুঝতে পারছে না। ইরা সহ বাকিরা তো চোখের পানি ফেলতে থাকে, কেননা আকাশের এত কিছু থাকার সত্ত্বেও ওর মধ্যে কোনো অহংকার ছিল না বলে। আকাশ, তাহলে কেমন লাগলো এই সব কিছু? ইরা, আমার এখনো সব কিছু সিক্রেটের মতোই লাগছে। আকাশ, চিন্তা করো, এখানে থাকতে থাকতে তুমি এই সব কিছু বুঝে যাবে। ইরা, না, আমি এখানে থাকবো না, নাই তুমি থাকবে। আকাশ, কিন্তু কেন? বাড়ি কি পছন্দ হয়নি? ইরা, সবই পছন্দ হয়েছে, কিন্তু আমার সিক্রেট চাই সব কিছু। যেমন তুমি আগে যেমন ছিলে তেমনই থাকলে হবে। এরপর সবাই একই কথা বলতে থাকে। আকাশ, ঠিকই আছে, আমি আগে যেমন সিক্রেট ছিলাম সামনেও সিক্রেট ভাবে থাকবো। ইরা, খুশি। তা যে সে সিক্রেট না, একেবারে সিক্রেট বিলিয়নিয়ার হয়। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে আপনাদের তা অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত।